অবোধয়ন্ত পরস্পরম, এরম করে আমাদের গীতায় বলেছে। তাই আমরা সেটাই করি, তাকে নিয়ে চর্চা করি, তাকে নিয়ে আরও বোঝার চেষ্টা করি, হ্যাঁ, আর যাতে ওগুলো আমাদের অনুভবে ফুটে ওঠে, এটাই আমাদের এখানের লক্ষ্য। যেমন সন্ত কবির বলেছিলেন যে তীর্থে কেবলই জল, নেই তাতে কোনো ফল, আমি দেখেছি স্নান করিয়া, প্রতিমা তো নিষ্প্রাণ, কথা নাই নাই গান, আমি দেখেছি তাদের সরিয়া, কোরআনে পুরাণে লেখা আছে কত কথা, আমি দেখেছি সকল পড়িয়া, কবির কহেন সকলই অসার, অনুভব শুধু সার, আমি দেখেছি পর্দা তুলিয়া। এই অনুভবটা যাতে আমাদের হয়, সেটার জন্যই এত কিছু। প্রিন্স তো দিয়েছিল, অঙ্কিতা একটু মেসেজ করে দে গ্রুপে, সবাইকে একবার তাও জানিয়ে দে ক্লাস শুরু হয়ে গেছে। দরকার এরকম একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবি, ঠিক আছে? অঙ্কিতা রয়কে বলছি। হ্যাঁ, যদি অঙ্কিতা ব্যস্ত থাকে তাহলে আমি প্রিন্সকে বলবো ওটা করে দিতে, স্ক্রিনশট নিয়ে। দিচ্ছি। ঠিক ঠিক ঠিক। সমরেশ দা, জয়গুরু, कैसे हैं आप? जय गुरु दादा, सब बढ़िया सब बढ़िया। बहुत खूब, बहुत खूब। ठाकुर जी के लेके वो जो हमने एक पोल किया था ना, उसका रिस्पांस आएगा। थोड़ा बिजी हो गया था, हाँ, तो बिजी हो गया था, तो एग्ज़ाम वगैरह था, ये सब स्कॉलरशिप के लिए कभी कभी एग्ज़ाम देना पड़ता है यहाँ पे। देखते हैं कि लायक हो कि नहीं स्कॉलरशिप का। अच्छा, हाँ, तो था एग्ज़ाम एग्ज़ाम के दिन भी सत्संग था, वो सब कर रहे थे, अच्छा ही लग रहा था। चलिए बढ़िया है। हाँ, चल रहा है ठाकुर जी की कृपा से। ठीक है দেবাঞ্জন। হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ দাদা, খবর কি? জয় গুরু জয় জয় গুরু। গুরু, খবর কি? হ্যাঁ ভালো আছি দাদা, তুমি ভালো আছো? আমি তো বিন্দাস, বাহ বাহ। বেশি ভালো আছি। খালি একটাই চিন্তা, একটাই বাজে লাগে যে হ্যাঁ। ওই মায়ের থেকে দূরে আছি, এ বাদে আর কোনো সমস্যা নেই। হুম। ওটা বাদ দিয়ে আর আচ্ছা দাদা, বলছি দাদা, একটা ওই যে তুমি যে ইয়েটা দিয়েছিলে না, ইউডিআই আইডি, যেটা অর্ঘ্য পাঠানোর জন্য একটা এটা বুটিক, যেটা ওটা কি তোমারই? ওটা আমার মায়ের। আসলে আমার কাছে অন্য কোনো অ্যাকাউন্ট ছিল না যেটায় দেওয়া যাবে। আমার অ্যাকাউন্টটা একটু হচপচ হয়ে গেছে, মানে হ্যাঁ দাদা, ওটা ওই সর্বজিৎ দেখছিল, সর্বজিৎ ওইটাতে, মানে ওইটাই জিজ্ঞেস করছিল আর কি। সর্বজিৎ? কোন সর্বজিৎ? সর্বজিৎ আমার বন্ধু। মানে আমাদের নৈহাটির সর্বজিৎ? না, সর্বজিৎ চক্রবর্তী, যে কোশ্চেন করে। আচ্ছা, ওই সর্বজিৎ। আচ্ছা, হ্যাঁ বলো, ওটা আমার হ্যাঁ মায়ের বুটিক, তো মায়ের অ্যাকাউন্টটা ওইটার সাথে হয়ে গেছে। আমি আলাদা করছি, হ্যাঁ সব একটু ঘেটে ঘুটে আছে, কোনোদিন টাকা পয়সা নিয়ে খুব একটা ভাবা হয়নি, তো এখন ভাবতে হবে, হ্যাঁ এগুলো নিয়ে ভাবতে হবে। ঠিক আছে দাদা। ঠিক ঠিক। পড়াশোনা টড়াশোনা সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দাদা, চলছে। হ্যাঁ, এই যে আরেকজন অঙ্কিতা দাস, আমি এই যে আরেকজন অঙ্কিতা দাস আছে, এর কথা ভাবছিলাম। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু, ভালো তো? হ্যাঁ ভালো, তুমি? আমিও ভালো আছি। পড়াশোনা কেমন চলছে? চলছে ভালোই। দৌড়াতে হবে ভালো করে। ঠাকুরের কাছে একজন এরকম ফার্স্ট হয়ে এসেছিল, খুব ভালো রেজাল্ট করে এরকম ফার্স্ট করে এসেছিল। ঠাকুর তাকে সবাই প্রশংসা করছে, ঠাকুর ভালো বললেন, কিন্তু তারপরে বললেন যে এবার তুমি ফার্স্ট হয়েছো, তুমি ভালো করেছো, তুমি একা হলে হবে না, অন্যদেরও ওরকম করে তুলতে হবে। এরকম ঠাকুরের কাছে থামার বলে কিছু ছিল না, ভালোকে আরও ভালো, বাজেকে ভালো, এই ছিল তার টার্গেট। তিনি অনন্তর অসীম। হ্যাঁ, খুব ভালো করতে থাকো পড়াশোনা, আর মাঝে মাঝে যোগাযোগ রাখবে অন্যান্য বিষয়ে, পড়াশোনা আদি সব জিনিসপত্র নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, গ্রুপে হোক, আমাকে হোক, গুরুজনরা আছে তাদের হোক, একসাথে ডিসকাস করে সেগুলো নিয়ে আস্তে আস্তে আমাদের ডিসকাশন করে যতটা এগিয়ে নেওয়া যায় কাজ ডিসকাস করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। সীমা মা কিছু বলছো নাকি? জয়গুরু। হ্যালো জয়গুরু, কেমন আছিস? আমি ওরমই আছি, ভালো। খালি মায়ের ওরমই থেকে আছিস? হ্যাঁ, ওরমই আছি, কি বলবো। আচ্ছা, মায়ের থেকে দূরে আছি, আসবি মায়ের কবে? কাছে যেতে ইচ্ছা করে, ওটা বাদ দিয়ে বাকি সব চলছে ঠিকই। আসবো জুলাইয়ের 24-এ ঢুকবো। জুলাইয়ের 24-এ? জুলাইয়ের 24-এ ঢুকবো। আর তোমরা মানে এখানে গেলে, বাংলায় গেলে মাঝে মধ্যে যেতে থাকো, ওই
আরও লোক পাঠানোর দেখো না যায় নাকি, আমরা সেন্টারটাকে একটু ব্রড করার চেষ্টা করছি নৈহাটির। আমাদের তো এখন ভালো সুবিধা করে দিয়েছিস, অনলাইনে ক্লাস করব এখন, হ্যাঁ, সৎসঙ্গ করতে। অনলাইনেও সৎসঙ্গটা হবে, ফিজিক্যালি লোক গেলে আরও ভালো হয়, অনেক অ্যাক্টিভিটি করা হবে হ্যাঁ। নতুন নতুন। হ্যাঁ, অনেক মজার জিনিসপত্র, অনেক কিছু হচ্ছে এখানেও, সৎসঙ্গ হচ্ছে, সেগুলো রেকর্ড করা যাচ্ছে না। অনেকে এই যেমন একজন ইন্দোনেশিয়ান গেল, হ্যাঁ, এখন ওরা ভিয়েতনামে যেতে বলছে। তো এরা কি করছে, এদের না লজ্জা পায়, এদের সবার ফেস দেখাতে ভয় পায় মাঝে মাঝে, আর বোঝা যায় না সব, এক একটা কালচারের মানুষ এক এক রকম, কার কীরম মেন্টালিটি খুব বোঝা মুশকিল, কে কী ভাবে। বাহ, অনেকে আছে হ্যান্ডশেক করাটাই তাদের কাছে উইয়ার্ড, মানে ওদের কাছে ওটা একটা অদ্ভুত লাগে। আমাদের পরীক্ষায় যেমন টুকটাক জিজ্ঞেস করা, হল কালেকশন এইসব যেরকম হয়, সেদিকে দেখছিলাম আমার একটা বন্ধু ওই টাইওয়ানিজ একজনকে জিজ্ঞেস করছিল যে এরকম একটা অ্যান্সার মেলানোর জন্য বলতে গেছিলো। সেই টাইওয়ানিজ, আমরা তো এটাকে খুব স্পোর্টিভভাবে নিই, ভালো মজা হিসাবে নিই। তো ওরা, ওই লোকটা ওর দিকে তাকিয়ে অবাক যে পরীক্ষা হলে কি করে আমাকে জিজ্ঞেস করতে পারে, বুঝতে পারলে? ও বলছে ইউ আর চিটিং, মানে পরীক্ষার হলে বলে দিল যে ইউ আর চিটিং, ডোন্ট চিট লাইক দিস। ও ভাবলো আরে বাপরে বাপ, এ কি অবস্থা, একে জিজ্ঞেস করে। আর এখানে তো এগুলো কোনো ব্যাপারই না, কমন বল। হ্যাঁ হ্যাঁ, তো এরকম কার কালচারে কিভাবে বড় হয়েছে, কি ব্যাপার। এদের এখানে ডাস্টবিন না থাকলেও কেউ নোংরা ফেলবে না, সে বাড়ি নিয়ে চলে যাবে বা কোথাও করে দেবে, নোংরা করবে না রাস্তা, ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিন আছে। আবার কি পুরো রাত্রেবেলা গাড়ি গাড়ি চলছে না, তখনও ট্রাফিক মানছে, মানে সব গাড়ি ফাঁকা, কিন্তু ট্রাফিকের গ্রিন হবে তারপরেই হাঁটবে, এইসব সুন্দর এদের। তাই আমার ঠাকুরের ওই কথাটা মনে পড়ে, ঠাকুর নানা প্রসঙ্গেতে ঠাকুরকে বলেছিলেন, অভ্যাসেরই দাস। হ্যাঁ, ঠাকুরের নানা প্রসঙ্গে এক জায়গায় কটাক্ষ করে হোক, কী করে হোক, যখন প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছিল যে আপনি তো তাহলে কি আপনি এটা বলছেন যে আপনি যখন কর্মই ধর্ম বলছেন বা এইভাবে বলছেন যে বৃদ্ধি, জীবন বৃদ্ধি অনুযায়ী কর্মই যদি ধর্ম হয়, তাহলে তো ইউরোপিয়ানরা এটা করছে, তাহলে কি ইউরোপিয়ানরা বেশি ধার্মিক? ঠাকুর বলছেন হ্যাঁ, আমাদের এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে তো ওরা বেশি ধার্মিক হয়ে যাচ্ছে, কারণ ওরা কাজের জায়গা দিয়ে ওই জায়গাটা ঠিক রেখেছে। তাই ঠাকুরের একটা বাণী আছে যে ধর্ম যদি নাই রে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর এমন ধর্মে। কি হবে তো তেমন ধর। তো সেই জায়গায় এগিয়ে আছে ওরা। আমাদের অনেক প্লাস পয়েন্ট আছে, সেটা তো আছেই, সেটা আমরা পূর্বপুরুষ থেকে পেয়েছি, কিন্তু ওটা যতটা ধরে রাখবো ততটা ভালো, নাহলে আমরা মানে ওরমই হয়ে যাবে আর কি, আমাদের অ্যাসেটগুলো আনইউজড হয়ে পড়ে থাকবে, পা থাকবে দৌড়াতে পারছি না, এরকম ব্যাপার, এই হলো ব্যাপার। এই যে তুই ছড়াটা বললি যে ধর্ম যদি নাই রে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, তা এটা তো সবার মধ্যেই জাগিয়ে তুলতে হবে আমাদের এখানে। নিশ্চয়ই, কিভাবে জাগাতে হবে, জাগানো তাহলে কিভাবে জাগাতে হবে সেটা তুই একটু, এই যে তুই যে জুনিয়রদের নিয়ে ক্লাস করিস, এদেরকে একটু জাগিয়ে তোলার চেষ্টা কর। জুনিয়র, আমিও জুনিয়র, আমি জুনিয়র, আমরা তো তুইও তো জুনিয়র, হ্যাঁ, তুই তো সিনিয়র জুনিয়র। না না, আমি তো পাঠ করে ঠাকুরের যেগুলো লেখা আছে ওগুলোই পাঠ করি আমি, আর কি করবো। হ্যাঁ, ওগুলোই পাঠ না, করি। কথা ঠাকুরের কথাগুলো বললে তো হবে না, তার এগুলোকে নিজে বাস্তবে তো রূপায়িত করতে হবে, তাই না? একদম একদম, ওর জন্য এক্সাম্পল দরকার, আরও এক্সাম্পল দরকার। ঠাকুর বলেন এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, আমাকে উদাহরণ রাখতে হবে চোখের সামনে, যারা তারাই, ওরম উদাহরণ ছাড়া খুব মুশকিল। হ্যাঁ, উদাহরণ ঠাকুর যে বলছেন আপনি আচারে কেহ না করে প্রচার, আপনি প্রচারে কেহ না করে আচার, আচার প্রচার নামের দুই কার্য, তুমি সর্বগুরু সর্বজগতের আর্য। তো আমি যদি আচারে আর প্রচারে দুটো দিক দিয়ে না করি, यजन याजनिष्ठ भ्रीति स्वस्तयनि प्रवर्तकम प्राच्य प्रातिच्य नियंत्रणे वर्णाश्रमानुशासकम आर्जुचिरायनम व्यक्ति दंपति गृह समाज राष्ट्रोद्धारणे यजन याजनिष्ठ भ्रीति। তো ব্যক্তি, এই সমাজ রাষ্ট্র এইসব গড়বড় করতে গেলে আমাকে তো এই যে আচার প্রচার মিলে দু জায়গায় যজন যাজন এস্টাবলিশ করতে হবে। আর আজকের ক্লাসেরও আমাদের টপিক, যেটা নিয়ে আমরা আজকে শেষ করব, এই পয়েন্টগুলো এতদিন আমরা পাঠ করে করে এগোচ্ছি, যাজন সংকেত, এই বিষয়টা আমরা আস্তে আস্তে কভার করব। এবং আমি একটু জানিয়ে রাখছি, এই সপ্তাহে হয়তো আরও কিছু মিটিং করতে পারি আমরা, এই যারা আমরা ক্লাসে আছি এবং যারা যারা ওই পোলটা করেছিলেন, ওই পোলে নাম দিয়ে করেছিলেন যে কী কাজে কে, তো আমরা প্রত্যেক টিমের আলাদা করে একটা মিটিং করতে পারি এইখানে। তো ওই বিষয়ে আমরা ডিসকাশন করব। তাই
একটু বলে রাখলাম এই সপ্তাহে একটা র্যান্ডম আমি দরকার হলে পার্সোনালি কল। আর আপনাদের সবাইকে বলছি যতটা সম্ভব আপনারা পার্সোনালি যোগাযোগ করবেন, যারা যারা কাজের জন্য ওইখানে এনরোল করেছেন যে আমি এটা করব ওটা করব। আমার সবার তো মনে থাকে না সবার ইয়েটা, তো আপনারা সোজাসুজি আমাকেও মেসেজ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপে সব মেসেজ দেখি এখন, ঠিক আছে? সব যখন খুশি, এনি টাইম, এনি প্রবলেম, যত যোগাযোগ রাখবেন তত আমার ক্ষেত্রে মনে রাখার সুবিধা হবে, ফ্লুইড হবে। আমাদের প্রচণ্ড অ্যাক্টিভলি কাজ করতে হবে, প্রচণ্ড। আর আই ক্যান গ্যারেন্টি দিস, যত এই কাজে আমাদের মাথা টিউনড হবে না ঠাকুরের সাথে, তত দ্যাট উইল এফেক্ট ইন আওয়ার লাইফস, তত আমাদের লাইফে সেটার এফেক্ট পড়বে। তখন মনে হবে গীতার কথাটা সত্য, যেখানে শ্রীকৃষ্ণ বলেছিলেন ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়। তো ওরকমভাবে ঈশ্বরের জন্য কর্ম করে যে কীভাবে মুক্তি পাওয়া যায়, এই মুক্তি মানে প্রবৃত্তির ওই বন্ধন থেকে মুক্তি, সব কিছুকে কীভাবে ইষ্টে বিনায়িত করে আমরা ব্যাপ্তি লাভ করতে পারি, সেটার আপনি খুঁজে দেখবেন নিজের চোখ দিয়ে, নিশ্চয়ই পাবেন সেরকম মানুষ যারা ঠাকুরকে ভালোবেসে কত অসাধ্য সাধন করছে, একবার দুবার না, তারা এক একজন লিভিং এক্সাম্পল হয়ে যাচ্ছে। ওরকম আমাদের প্রত্যেককে হয়ে দেখাতে হবে যে এগুলো কোনোটাই গল্প না, ঠাকুর ইজ আ লিভিং রিয়ালিটি ফর অল অফ আস। ঠিক আছে, আজকে আমরা এখানে আমাদের ক্লাস শুরু করি। আমরা যাজনের ওই বিষয়টা এখানে আজকে আমরা চেষ্টা করব কনক্লুড করার। হ্যাঁ, তা আমি স্ক্রিন শেয়ার করব, তার আগে আমরা পাঠ করে নিই। वंदे लोकतिलकं सात्वतवार्ताविभूषणं अमरकृत्योत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वंदे जीवनजीवनं सत्पुरुषम्। आया हि वरदे देवी धृतिकृतिविभावरे अच्छेद्यश्रेयोनिष्ठे च इष्टार्थं परिवेदिनि तत्त्वज्ञानविवेकिनि त्वं दीप्तकृतिमण्डिते धीविनायनि भावार्थो विभूतिविभवान्विते धर्मविधायत्री देवी कृतियज्ञ नियोजिके सत्ताचार सुपालिके बोधिकारिणी ते नमः। हे बरदात्री देवी, তুমি এসো, তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমিই আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমিই ভাবার্থ স্বরূপ এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়ত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী ও বোধ জাগরণকারী, তোমাকে নমস্কার। রাধা। আমি এবার স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা, অঙ্কিতা বা দেবাঞ্জন বলো তো দেখি কত দূর হয়েছিল আগের ক্লাসে? কত দূর হয়েছিল আগের ক্লাসে? হ্যালো, একটু দেখে বলতে হবে দাদা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি একটু দেখে বলো। তাহলে অঙ্কিতার মনে আছে? সাত তো হয়ে গেছিলো বোধ হয়, যদি কোনো ভিতরে কোনো রাজন করে দেব সহানুভূতি ও সেবাপন্ন ফ্যানাটিক। আচ্ছা ঠিক আছে, এখান থেকে করতে পারি। 8 থেকে হবে। ঠিক আছে, একটা রিভিশন হয়ে যাক। আমরা যেটা করছিলাম, রিভিশন মানে খুব কুইক রিভিশন। আমরা যেটা করছিলাম সেটা যাজন সংকেত বইয়ের থেকে, যাজন সংকেত বলে যে পার্টটা আছে ওর মধ্যে যে মেন কতগুলো কোড আছে, কোড অফ কন্ডাক্ট, যেগুলো একজন যাজককে ফলো করতে হয়, বা যারা আমরা যাজন করার জন্য যে প্রিন্সিপালসগুলোকে, যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব, সেইগুলোকে আমরা এখানে তুলে ধরেছি। আর তাছাড়া আমরা ওটা তো করছি, তাছাড়া আমরা এখানে সেইটার সাথে কিছু এক্সাম্পল দিয়ে এটা সেটা করে আমরা ওটাকে আরও এনলাইটেনিং করার চেষ্টা করেছি। যদিও ঠাকুরের দেওয়া সব পরিষ্কার স্বচ্ছ, তাও আমরা যতটা সম্ভব আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এখন অবধি আমরা 7টা পয়েন্ট কভার করেছি। প্রথমটা হচ্ছে যে কারো অহংকে আঘাত না দিয়ে আর তার ধর্মবোধ। আচ্ছা অঙ্কিতা, আমার মাকে একটু লিঙ্কটা শেয়ার করে দিস তো, আমার মনে হয় মা লিঙ্ক পাচ্ছে না বা কিছু, মাকে লিঙ্কটা শেয়ার করে দিস। অঙ্কিতা রয়কে বলছি।
ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। তো প্রথম জিনিস ঠাকুর যে প্রথম বলেছে, কারোর অহংকে যখনই কাউকে কিছু বলতে যাবো তার একটা একটা আগেকার একটা থট প্রসেস থাকতে পারে, তার কিছু অভ্যাস সংস্কার থাকতে পারে, তার ইভেন অন্ধবিশ্বাসও থাকতে পারে। সেটাকে নিন্দা ফিন্দা করা যাবে না। কারণ আপনি যদি ডেল কার্নেগি বা এরকম কোনো স্পিকিং টেকনিকের অথার, এরকম মোটিভেশনাল স্পিকার, এরকম কারোর লেকচার শোনেন, ইভেন ওই বইটা যে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, এরকম একটা বই আছে, বইটার প্রথম চ্যাপ্টারই এটা দিয়ে শুরু, যে কারোর অহংকে আঘাত দিতে নেই। একটা চোর ডাকাতও চায় না যে তার দোষ ধরে কেউ কিছু বলুক। তাই আমাকে যদি ঢুকতে হয়, প্রথমে আমি কারোর ধর্মবোধ হোক বা তার আন্ডারস্ট্যান্ডিং হোক, তার অন্ধবিশ্বাস হোক, সেটার নিন্দা আমি করতে পারি না। তারপরের পয়েন্টে আমরা পড়েছিলাম, শর্টের মধ্যে বলছি, যে কারোর সঙ্গে মিশতে গেলে খুব কম সময়ের মধ্যে আমাকে তার ভাব ভঙ্গি আর চালচলন দেখে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হয়, করে তার যে জীবনের কী কী নিডসগুলো, সেই দিকগুলো আমাকে কিন্তু খুঁজে বার করে নিতে হয়। তারপরের পয়েন্ট, যে কেউ যখন কথা বলছে তখন আমায় ধীর ধৈর্য ধরে সে সব কথাটা শোনা চাই। আর কথার মধ্যে দিয়ে আমাকে এই পয়েন্টগুলো খুঁজে বার করতে হবে, কিভাবে তার মধ্যে আমি আমার আদর্শের প্রতিষ্ঠা করব। আর এর আগে ঠাকুরের আমাদের যে পয়েন্টগুলো, এখানে ওই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যখন আমরা পড়েছিলাম যে আমাদের ওই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যেখানে আমরা যে একজন এই যাজক বৈশিষ্ট্য কী কী, এখানে 5th পয়েন্ট, আনটটারিং কনভিকশন, ইষ্টিপুত দৃঢ় প্রত্যয়। তোমার যে প্রত্যয় আছে যে কেন যাজনের ব্যাপারটা কী, করছিটা কি, আমি কি বিজনেসে করার মতো করছি, টাকা লাগবে, লোকের মধ্যে আমি ফেমাস হব না। ইয়ে গানে আছে না রবীন্দ্রনাথের, আমারে করিতে প্রচার, না জানো করি নিজের প্রচার, এরকম একটা গান আছে না, কেবলই করি অপমান, আমারে না যেন করি প্রচার আমার সকল কাজে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার মাঝে, এরকম গানটা আছে না। পিডিএফের বইটা শেয়ার করে দাও তো কেউ, ওই পূজা চাইছে, হ্যাঁ পূজা মা চাইছে, ওকে দিয়ে দাও, ওই গ্রুপে একবার শেয়ার করে দাও। তো আমরা আগে শেয়ার করেছি অনেকবার, 2-3বার শেয়ার করেছি। তো নতুন এসছে, পূজাকে করে দাও। তা এইভাবে ইষ্টিপুত দৃঢ় প্রত্যয় এই জন্য যে আমি কনভিন্সড যে কেন যাজন করছি, ব্যাপারটা কী। এক তো হচ্ছে আমার নিজের ভালো লাগছে, ওটা তো ফ্যান্টাস্টিক, ওটা তো একটা কারণ। তাছাড়াও আমায় বুঝতে হবে যে কেন এটা প্রয়োজন, এই ব্যাপারটা কী, যাজন করে আমি ব্যাপারটা কী হচ্ছে। প্রথম কথা, যাজন করা না, শুধু যাজন হয়। যাজন একটা অটো ইনিশিয়েটিভ ব্যাপার। নিজের গা দিয়ে গন্ধ বের করতে হয় না, গা দিয়ে গন্ধ বেরোয়, সুগন্ধ দুর্গন্ধ যাই হোক, গা দিয়ে বেরোয়, ওটা জোর করে বার করা যায় না। হ্যাঁ, তেমন প্রভা নিজের মধ্যে থেকে বেরোয়। যেমন যাজন প্রভা, ওটা আমাদের একটা চরিত্রগত হয়ে যায়। ঠাকুর বলতেন যাজন হয়, যাজন করতে হয় না, যাজন হয়। ইট ইজ অ্যান আউটকাম, অ্যান এফেক্ট দ্যাট রেডিয়েটস থ্রু আস। আগুন জ্বালালে গরম হয়, গরম বানানো যায় না আলাদা করে, ঠিক আছে। তো ওইভাবে এবার তেমনই আমরা যখন বুঝতে পারছি, ঠাকুর বলেন বাঁচা বাড়ার রীতি নিয়ে ইষ্টে থেকে অধিষ্ঠান, সেই নীতিতেই পরিস্থিতির তুলেই যা ধরে মন প্রাণ, যাজক জানিস তাকেই বলে ইষ্ট স্বার্থী প্রাণের টান, হৃদয় জোড়া পরাণ কারা তারই সেবার অভিযান। হ্যাঁ, তো আমি যদি কারোর মধ্যে কেন করবো, কারণ আমি ভালো থাকলে, হ্যাঁ আমি যদি ভালো থাকি, মায়ের মানে ক্যামেরা অন আছে, মাম্মা ক্যামেরাটা একটু দেখো, হ্যাঁ। তো হ্যাঁ তো ব্যাপার হচ্ছে যে আমার যখন কনসিয়াসনেস বাড়ে, আমার যখন ওই যে আমরা গানে শুনি, আমার চেতনা চৈতন্যময়ী করে, আমার চেতনা চৈতন্য করে দিয়ে মা চৈতন্যময়ী। তো ওই যে দেখা যায় আমরা মানুষ হিসাবে পছন্দ করি এক্সপ্যানশন, সব কিছু, লাখপতি কোটিপতি হতে চায়, কোটিপতি আরও বড় অরবপতি হতে চায়, MBBS MD হতে চায়, আমরা সবসময় বর্ধন চাই। এটা খারাপ না, তো দেখা যায় বর্ধনের কোনো শেষ নেই, ভালো থাকার কোনো লিমিট নেই। যদি কোনো অশান্তি থাকে, কোনো অকাল থাকে, দেশে কোনো মহামারী থাকে, তখন ওটার থেকে মুক্তি হতে চাই। কিন্তু এখন আমাদের দেখো, আমরা তো অকালেও নেই, মহামারীতেও নেই, সবই ঠিক আছে, তাও যেন আমাদের হচ্ছে না, তাও আমি বাজেই আছি কিছু এক। এই যে পার্সিউ করা,
ভালো কিছুর থেকে ভালো কিছু পারসিউ করা, আর সেটার জন্য চিন্তায় একটা দিন খারাপ হতে থাকা, এই জিনিসটা হচ্ছে আমাদের মধ্যে একটা থাকে। আমরা সবসময় বেড়ে উঠতে চাই, বর্ধন চাই, নিজেকে বহুতে বিভক্ত করে বহুর মধ্যে দিয়ে নিজেকে উপভোগ করতে চাই। তার জন্যই সন্তান হয়, সন্তান সন্ততিদের মধ্যে এত মানুষের মধ্যে নিজেকেই আমরা নানানভাবে উপভোগ করতে থাকি। ঠিক তেমনই যাজন এখানে চলে আসছে, যে আমার ভালো থাকার যে এক্সপিরিয়েন্স, এর অনেকটা ডিপেন্ড করছে আমার পারিপার্শ্বিকের ভালোর ওপর। এটা কোনো জোর করে চাপিয়ে দেওয়া ভালো মানুষই না, কিন্তু এটা আমাদের বুঝতে হবে। যাজন আর লেকচার দিয়ে জ্ঞান দেওয়া, এই ব্যাপার সাবজেক্ট আলাদা, দুটো পুরো অনেক আলাদা জিনিস, হ্যাঁ, পুরো আলাদা জিনিস। আমরা যখন কারোর সঙ্গে তার মধ্যে আমরা কি করি, আমরা যাজনে কাউকে জ্ঞান দিয়ে বুঝিয়ে দেওয়া শুধু না, দ্যাটস নট দ্য থিং। যদি এটা বুঝে থাকি এতদিনের ক্লাসে, ইটস ভেরি প্রবলেম্যাটিক। ভুল শিখেছি আমরা কিন্তু ক্লাসে। আমি যতই বলি না কেন, আপনারা আপনাদের যেটাই আপনার মাথায় বানিয়ে রেখেছেন ওটাই কিন্তু কানে ঢুকবে। তাই খুব অ্যাটেন্টিভলি আমাদের এটা বুঝতে হবে, নাহলে এই টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে অনেকটা। যাজন মানে মানুষের সংসর্গে গিয়ে সাহায্যে বাস্তবিকরণের মধ্যে দিয়ে, পয়েন্ট টু বি নোটেড, যাজন মানে নিজের সাহায্যে সাহচর্যে বাস্তবিক বাক্যে আচারে সাহায্যে সাহচর্যে বাস্তবিকরণের মধ্যে দিয়ে কি করতে, নিজের ইষ্টপ্রাণতাকে সেবাপটুর দক্ষতার মাধ্যমে অন্যে চালিয়ে দেওয়া। এটা হচ্ছে পুরো ডেফিনেশন। নিজের ইষ্টপ্রাণতাকে সেবাপটু দক্ষতা, আমার সার্ভিসেবল এফিসিয়েন্সির মধ্যে দিয়ে, আমার সার্ভিস দিয়ে বা যেভাবে হোক অন্যের মধ্যে আমার ইষ্টপ্রাণতাটাকে চালিয়ে দেওয়া, দ্যাট ইজ দ্য মেন থিং। ওর জেনে ফেললো কিছু একটা নতুন জিনিস, আনন্দে লাফাতে ওরম না, আজকে আনন্দ কালকেই ফুস হয়ে যেতে পারে। আমার ইষ্টপ্রাণতাটাকে এফিশিয়েন্টলি, যেমন ইঞ্জেকশন যারা দেয় দেখবে খুব সুন্দর, কেউ আছে দেয় রক্ত বেরিয়ে যায়, আর কেউ দেয় এমনভাবে ব্যথাই লাগে না, ওটার সেবাপটু দক্ষতা আছে। নিজের ইষ্টপ্রাণতা, যে ইষ্টপ্রাণতা আমার মধ্যে জেগেছে, সেই মাতাল হাতির মতো যে নেশা চেপেছে, ওইটা অন্যের মধ্যে স্পার্কটা দিয়ে দেওয়া, পাস করে দেওয়া, এটা হচ্ছে যাজন। নিজের ইষ্টপ্রাণতাকে সেবাপটু দক্ষতার মাধ্যমে অন্যের ভিতর চালিয়ে দেওয়া, এটা হচ্ছে মেন টপিক। এবার এটা কী করে হবে, সেটা বাক্যে আচারে, সাহচর্যে মানে কোম্পানি দিয়ে, সাহায্যে হেল্প করে, আর বাস্তবিকরণের মধ্যে দিয়ে, এই সব জিনিসগুলোর মাধ্যমে নিজের ইষ্টপ্রাণতাকে অন্যের ভিতর চালিয়ে দেওয়া উইথ ফুল এফিসিয়েন্সি। ইঞ্জেকশন দিতে গিয়ে যেন রক্ত না বেরিয়ে যায়, আমরা যাজন ওইভাবে করি। আমরা এরকম ইঞ্জেকশন ঢুকিয়ে এরকম করে ঘুরিয়ে মাংস বার করে রক্ত বার করে যাজন করি, ওটা যাজন হয় না। ঠাকুর বললেন ওটা গাজন। এই আমরা দুজন ভাই শিবের গাজন গাই, কখন যে গাজন থেকে গাজা হয়ে যাবে কি হয়ে যাবে বলা যায় না। তাই যাজন চাই। আগেকার সময় যাজন কাজটা শুধু বিপ্রদের মধ্যে যে ব্রাহ্মণ ছিল ওদের, কারণ ওদের একটা অদ্ভুত মেন্টালিটি ছিল, অনেক একটা ছিল, কিন্তু আজকের দিনে ইভলভ হয়েছে, আরও অনেক রকম নতুন ওয়ে বেরিয়েছে, বর্ণাশ্রম এদিক ওদিক হয়ে অনেক কিছু ঘটে গেছে, হ্যাঁ। কিন্তু তাই জন্য ঠাকুরও এই যুগের নব এসে তিনি আগেও দ্বিজ হতো, সন্ন্যাসী হতো, কিন্তু ঠাকুরের মতো এই নতুন নামের একটা আলাদা স্তরে করে যেভাবে ঠাকুর ব্যাপারটাকে সাজিয়েছেন, এই যুগের প্রয়োজনে যেভাবে রেসপন্ড করেছেন ঠাকুর, এটা একটা খুব চিন্তারও বিষয়, আবার এটা একটা খুব ভালো সৌভাগ্যেরও বিষয়। কারণ এই টাইমে প্রবলেম বড় বলে সলিউশনও আরও বড় এসছে। এর আগে প্রবলেম ছোট ছিল বলে, যেমন এখন বুলেট প্রুফ জ্যাকেট, মহাভারতের সময় অন্যরকম জ্যাকেট ছিল, ওই তখনকার তরোয়াল তীরের জন্য যথেষ্ট ছিল, কিন্তু আজকের বড় বড় কামানের জন্য আজকের বড় আরও স্ট্রং বুলেট প্রুফ জ্যাকেট বেরিয়েছে। তেমন ঠাকুর যে সলিউশন এনেছেন, সেই সলিউশনটাও তাই আগের থেকে অনেক বড়। তার একটা অংশই যাজন ও তো ছোটো জিনিস না, বিশাল জিনিস বলেই আমরা এত করে এগুলোকে ঘাটছি। এর থেকেও অনেক কিছু আছে, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশান কোর্স যেটা আমরা করছি। আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এগুলো কত আরও সিস্টেম্যাটিক হবে, অনেক সিস্টেম্যাটিক করা যায়, বাট আমরা তাও এটা এরকম সিস্টেম্যাটিক না করে এগোচ্ছি এই জন্য যাতে অন্তত ক্লাসটা চলে, যাতে আমরা রেগুলারিটিটা মেনটেন করতে পারি, ঠিক আছে। তা এই হলো ব্যাপার, এটা একটা মোটিভেশন। ওই মোটিভেশনটা না থাকলে, ওই যে আমাদের 5টা পয়েন্ট ছিল যাজকের বৈশিষ্ট্য, যে সুইট চার্মিং বিহেভিয়ার, সুইট কনভারসেশন, এই যে জিনিসগুলো ছিল,
ওর মধ্যে পঞ্চম পয়েন্ট ছিল আনটটারিং কনভিকশন, প্রচণ্ড কনভিকশন, একদম ইষ্টিপুত দৃঢ় প্রত্যয় যে কেন হচ্ছে, কেন বলছি, আর আমি শিওর যেটার ব্যাপারে আমি বলছি সে ব্যাপারে আমি শিওর, ড্যাম শিওর। তাই এইটাই 50% কাজ করে দেয়, এই 90% কাজ করে দেয় যে আমি কনভিন্সড, আর কিছু হোক না হোক। তো ওটা থাকলে এই পয়েন্টগুলো আপনি আপ আসতে থাকে। তাই বলছেন কারো সঙ্গে মিশতে হলে প্রথমে খুব প্রথম থেকে বলি, প্রথম হচ্ছে যে কারোর অহংকে আঘাত দিতে নেই, এবং অন্ধবিশ্বাস থাকলেও আঘাত দিতে নেই, কারণ ওটা হচ্ছে ঢোকার এন্ট্রির পথ। ওটা দিয়ে ঢুকে তারপরে তার সঙ্গে মিশতে হলেই প্রথমে তার অল্প সময়ের মধ্যে ভাব ভঙ্গি চালচলন দিয়ে বুঝে নিতে হয় তার জীবনের কোয়েশ্চেনগুলো কী, তার জীবনের নিডগুলো কী, কোন জায়গায় তুমি তাকে ফুলফিলমেন্ট দিতে পারবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে যখন কেউ কথা বলছে আমাকে দারুণ শ্রোতা হতে হবে। আর এই শ্রোতা হয়ে যেমন একটা মুগ্ধতার অর্জন করা যায়, তার সঙ্গে হাই ওকে নো প্রবলেম, তো এই শ্রোতা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটাও হতে হয় ওই টাইমের মধ্যে দিয়ে আমাকে ওই কথাবার্তার মধ্যে দিয়ে বুঝে নিতে হবে ওই রুটসগুলো, কোন রুট দিয়ে আমি তার মধ্যে আমার আদর্শকে প্রতিষ্ঠা করতে পারি। এই যে পয়েন্টটা এসে গেল, আদর্শকে প্রতিষ্ঠা করতে পারি, এই আদর্শকে প্রতিষ্ঠা করার ব্যাপারটা কেন আসলো, তার মানে এটা যদি এখনও আমরা না বুঝি কেন আদর্শকে প্রতিষ্ঠা করার বিষয়টা আসলো, তাহলে জানতে হবে ওই আগের পয়েন্টগুলো কিন্তু আমরা ভুলে গেছি। ঠিক আছে, তাহলে আমরা ওই আগের পয়েন্টগুলো আমরা ভুলে গেছি, আগের ওই পয়েন্টটা জেনে আসতে হবে কেন এই ব্যাপারটা করছি। কারণ এই টোটালটা মিলে ঠিক না থাকলে আমি থাকতে পারি না, তাহলে আমাদের ওই চাহিদাটা থাকতেই থাকবে, কোনো দিন সুখ নেই, কোনো দিন শান্তি নেই। হ্যাঁ, তো ওই যে রবীন্দ্রনাথের জন্য লিখেছিলেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে লোভিব মুক্তির স্বাদ চিরানন্দময়। মুক্তি, ওরে মুক্তি কোথায় আছে, মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপন প্রভুর সৃষ্টি বাঁধন হয়ে বাধা সবার কাছে, রবীন্দ্রনাথ বলেছিলেন। হ্যাঁ, তা ওই মুক্তি, ওই আনন্দ আমরা কোনো দিন পাবো না যেটা আমরা চাইছি। আমরা ভাবছি, কেউ ভাবছে গাড়ি কিনে হবে, কেউ ভাবছে বিদেশে পড়ে হবে, কেউ ভাবছে ঘুমিয়ে হবে, কেউ ভাবছে জেগে হবে, কেউ ভাবছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করলে হবে, কারোরই দেখছি মিলছে না ব্যাপারটা, লিভিং প্রুফ। কিন্তু হবে এইটাই, যেটাই আছে সেটা দিয়েই হবে, সব কিছুর মধ্যে দিয়ে হবে। বাট সব কিছুর মধ্যে থেকেও আমার যেন সবকটার সাথে সবকটা সঙ্গত থাকে। ফ্যামিলি লাইফের সাথে স্কুল লাইফের সাথে কলেজ লাইফের সাথে ইন্টারনাল লাইফ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সঙ্গতি এই জন্য তখনই থাকে যখন এই আলাদা আলাদা সঙ্গতির মাঝখানের ওই অদৃশ্য সুতোটা থাকে। যেমন আলাদা আলাদা মালার পুঁথি, সুতো দেখা যায় না, মনে হয় যেন মালা, কোনো সুতো নেই, মালাটা এমনি এমনিই যেন পুঁথিগুলো লেগে রয়েছে, এমনি এমনি লেগে থাকে না, ওর মধ্যে থেকে একটা অদৃশ্য সুতো যায় সব কটাকে কানেক্ট করে, তখন সব কটা সঙ্গতিপূর্ণ হয়ে যায়। যেটাকে বলে সূত্রে মণিগণা ইব, তেমন ওইভাবে মণিগুলো সূত্রে বাঁধা থাকে। এই সূত্রকেই ইংরেজিতে বলে সলিউশন, আর সলিউশন মানে উত্তর, সমাধান। তো এই সমাধানী পুরুষটাকে পেতে হয়, ও পেয়ে ওটা ধরতে হয়, তার ইষ্টপ্রাণতা তার আমার জাগাতে হয়, জাগিয়ে অন্যের মধ্যে চালাতে হয়, ওর মধ্যে দিয়ে আমার জিত হয়। ওটাই অ্যাকচুয়ালি, ওই জন্য আমরা বলি যাজন জৈত্র, আমি যাজনে জিতেছি। হ্যাঁ, যাজনে জিতি। আচ্ছা, চতুর্থ পয়েন্ট, মানুষের অন্তর্নিহিত চাহিদা ও ভাবগুলিকে অনুধাবন করে কি করে তাকে উন্নীত করা যায়, আর তাকে আদর্শে উদ্গ্রীব করে তোলা যায়। ঠিক আছে, আর সেটাকে তার নিডগুলো বুঝে ওটার থ্রু দিয়ে যেতে হবে। কিন্তু এখানে কি বলেছেন, অযথা তুমি যা বোঝো আদর্শকে, এই যে মানুষের অন্তর্নিহিত ভাবরাজি, তার অন্তর্নিহিত চাহিদা বা ক্ষুধাকে অবলোকন না করে যদি তুমি তাকে তোমার ভাবগুলি জোর করে তার ওপর আরোপ করো, তাহলে সে বিক্ষিপ্ত আর বিভ্রান্ত হতে পারে। এটা খবরদার করো না। আমি গিয়ে দুমদাম কিছু একটা বলি, হয়তো এরকম হয়েছে আমাদের সাথে অনেক, আমার বাড়িতে কালী পুজোর সময় হয়তো বা অন্য কোনো সময় কেউ এসে হয়তো এটা বলছি, ঠাকুরের অনুষ্ঠান, তাহলে এটা সৎসঙ্গ হলে করা যায়, পুজো টুজো করতে হবে না, বাদ দিতে হবে। পূজনীয় বুদ্ধদাদুর সাথে যখন কথা হতো তিনি বহুত এগুলোর উপর রেগে যেতেন, বলতে আমার মধ্যে ঠাকুরের ভাব এসেইছে, এই পূজা আচ্ছা এইসব মা বাবারা করেছে বলে তার মাধ্যমে এসছে, এটাকে বাদ দিয়ে বা বাইপাস করে অন্যটাকে করা যাবে না। এখন যদি এইটা ওটার সাথে মিশে যায়, সেটা একটা রূপ নেবে আলাদা করে। ওর জন্য ঠাকুর কখনো যে মুসলমানদের নামাজ পড়তে বন্ধ করতে বলেননি, কিন্তু প্রার্থনার জন্য যে আমরা বিনতি করব বা আর্য সন্ধ্যা করব, তার জন্য যে নামাজ পড়বে না, এটা ঠাকুর চাননি। তাই ওদের ভাবরাজি, ওদের নিড আর ওদের ফুলফিলমেন্ট বাদ দিয়ে, যে হাউজার ম্যান্দা ধুতি পাঞ্জাবি পরে এসেছিলো, ঠাকুর যে কী পরেছিস, মানে অদ্ভুত, ঠাকুর তো পছন্দ করতেন, তো ও পরে এসছে,
এটা কী পরেছিস? তখন বলছে ধুতি পাঞ্জাবি ওরা পরছে, আমি ভালো লাগছিলো পরতে। হ্যাঁ কিন্তু তুই জামা প্যান্টই পরবি, ওটা তো তোর কৃষ্টি, ওটা তোর কৃষ্টি, ওটা তোর বংশধারা, তোর কালচার, হেরিটেজ, তোকে হারিয়ে ফেলবি। তারপর থেকে আবার শার্ট প্যান্ট পরা শুরু করলো হাউজারম্যান। এইটা ছিল ঠাকুর, বৈশিষ্ট্য পালিয়ে আপুরায়মান। কাউর কালচারকে বাইপাস করতেন না, যেটার ওপর দাঁড়িয়ে ও দাঁড়িয়েছে সেইটার ফুলফিলমেন্ট করে তার থেকে তার উপরে নিয়ে যেতেন। এখানে বলেছেন যাজন করতে গিয়ে কারোর অন্তর্নিহিত ভাবরাজিকে না বুঝে বাইপাস করে দুম করে একটা নিজের যা বুঝি, হ্যাঁ এটাই ঠিক বলে, হ্যাঁ এটা অনেকে করি আমরা। ঠাকুর দুর্গা পুজো কী ফালতু, বাদ দিয়ে ঠাকুর, দুর্গা ঠাকুরকে বাবা, সে বাবা হোক মা হোক, বাবা মা তো রিপ্লেসমেন্ট হতে পারে না, না। ফুলফিল, ঠাকুর জিসাস বলেছেন আই হ্যাভ কাম টু ফুলফিল নট টু ডেস্ট্রয়। তেমন আমরা তার পথ অনুসরণ করে ফুলফিল করব। এখানে একটা কথা বলি, এই আলোচনা, এটা আমি একটা রিভিশন দিয়ে দিচ্ছি, তারপর আমরা নেক্সট এগোবো। আপনারা যে যখন চাইবেন, এটা কিন্তু একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, আমি আজকে চেষ্টা করছি তাড়াতাড়ি এটা কভার করার, কিন্তু যে কেউ মাঝখানে ইন্টারাপ্ট করে আমাকে কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে? যে কেউ ইন্টারাপ্ট করে কোয়েশ্চেন করতে পারো, বা কিছু আমি যদি ঠিক না বলতে পারি বা বুঝতে আমার ভুল হয় সেই জায়গাগুলো ধরিয়ে দিতে পারো, বা আমরা এমনি মাঝখানে ডিসকাশন করতে পারি যে কোনো পয়েন্ট নিয়ে। অলওয়েজ ওপেন, এই সুযোগ হাতছাড়া যেন করা বুদ্ধিমানের কাজ না। তা এটা যতটা ইন্টারঅ্যাক্টিভ হবে তত আপনাদের সুবিধা হবে বলে মনে হয়, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে আমাদের, আর প্র্যাকটিস করে করে এগুলো আমাদের হ্যাবিটে চলে আসবে, যেটা আমাদের সীমা মা বলছিল যে হ্যাবিটে চলে আসবে, হ্যাবিট। তারপরে কি বলছেন, কোনো যাজকের অন্তর্নিহিত নিজেদের কথোপকথন ব্যবহারে দোষ ধরিতে, তো মানে ধরো আমি 5 জন মিলে যাচ্ছি, আমাদের কোনো কারোর একটা দোষ বা কিছু এরকম ধরা পড়েছে বা কিছু, তাকে এমনভাবে প্রত্যেককে প্রশংসা করে দেবে যাতে যার সঙ্গে কথা হচ্ছে, যাকে যার সঙ্গে চলছে, সেইটার থেকেও যেন গুণটা বড় হয়ে যায়। একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম, মনে পড়ে আমার, যে অনেক অ্যাক্ট্রেসেসরা আছে, যেমন শাকিরা। এই রিসেন্ট একটা খুব পোস্ট ভাইরাল হচ্ছে যে এখন শাকিরার 49 বছর বয়স, কিন্তু ওনাকে দেখে মনে হবে যেন ওনার একেবারে 20 বছর বয়স, এত ইয়ং দেখতে লাগছে। সব জায়গায় পোস্ট হচ্ছে শাকিরা এজ ইজ জাস্ট আ নাম্বার, এরকম করে, এত ফিট আর এত কি। কিন্তু আমরা কেউ ওইসব নিয়ে কথাই বলছি না, যে শাকিরার 2টো ছেলে আছে আর 2বার বিয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, এখন বিয়ে এইসব নিয়ে কথাই বলছে না। কিন্তু এটা যে আমাদের এখানে হলে তাকে একদম আমরা ভাবি বাজে মেয়ে, বাজে ইয়ে। তার মানে কি শাকিরার দোষ মাফ হয়ে গেছে? না, কিন্তু ওর ভালো দিকগুলো এত ফেমাস, অ্যাক্ট্রেসদের দেখুন না, ওই দিকগুলো এত হাইলাইটেড যে ওগুলোর কিছু ঢাকাই পড়ে গেছে, ছোটোখাটো ব্যাপার হয়ে গেছে, যেগুলো আমাদের কাছে এখানে অনেক বড় বড় ক্রাইম, ওদের কাছে ঢাকা পড়ে গেছে। একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো ক্রাইম বা এই ছোটো বড়ো ওরমভাবে আমরা জাজ করছি না, আমি এটা এক্সাম্পল দিচ্ছি যে আমরাও এইভাবে আমাদের নিজেদের টিম মেম্বার, নিজেদের মধ্যে ঝামেলা নিজেদের থাকুক, কিন্তু বাইরের লোকজনদের কাছে এমনভাবে তুলে ধরবো, যে তোষামত না, এমনভাবে তুলে ধরবো যাতে কুৎসিতগুলো ঢেকে যায়, ভালোগুলোই এত করে রেডিয়েট হবে, ভালোগুলো এত হাইলাইটেড হবে। ধরো আমার একটা দোষ আছে, আমি ধরো খুব গালাগালি দিই, ঠিক আছে? আমার অন্য ভালো দোষ নেই, অন্য ভালো অনেক গুণটুন আছে, কিন্তু আমি গালাগালি দিয়ে ফেলি রেগে। আর এইটা যখনই বাইরে যদি দেখো ওরকম একটা অবস্থা বা কিছু একটা, বা কেউ কারোর সামনে আমি দিয়ে ফেলেছি, তখন অন্যরা ওটা মেকআপ দিয়ে বলবে, আরে ভালো দিকগুলো এমনভাবে তুলে ধরবে লোকের কাছে যে এইটাকে ঠিক আছে, ওটা হতেই পারে, এরকম একটা ভাবে নেয়, ভালোগুলো এমনভাবে তুলে ধরবে ওটা ঢেকে যাবে। সবসময় এটা নিজেদের টিমের মধ্যে রাখতে হবে, কারণ আমি যখন ফুটবল খেলতে যাই আমার কিন্তু টিম নিয়ে যাই, জিতলে টিম জিতবে, হারলে টিম হারবে, আর যতই টিম নিয়ে হবে কাজ তত সুবিধা। যাজনে একা হলে যা হবে, 5 জন মিলে গেলে তার একটা পিয়ার প্রেশার, একটা স্পিরিচুয়াল প্রেশার হাই হয়, একটা ইম্প্যাক্ট স্ট্রং হয়। তো আমাকে টিমটাকেও পরিষ্কার রাখতে হবে। গিয়ে যখন ওরমভাবে আমরা প্রেজেন্টেশন দেবো, আপনারা নর্মালি কোনো মেডিকেল জিনিস বিক্রি করতে যেগুলো হয় ওগুলো নিয়েই ভাবুন না। যারা মেডিকেল জিনিস করতে যায় তারা ইউজুয়ালি দেখায় যে আমরা সবাই সেসব মেডিকেল জিনিস ইউজ করেছি এবং আমরা খুব হেলদি আছি ওই জন্য। তার মধ্যে আমার এক বন্ধুই
ধরো আমরা মিলে বিক্রি করতে গেলাম, এটা বিক্রি এই জন্য বলছি, দুটোর ফিলোসফি কিন্তু সেম, হ্যাঁ, প্রসেসের ইয়েটা সেম, মোটিভেশন আলাদা। তো ও ওই জল খেয়ে শরীর খারাপ হয়ে গেছে, আমি হয়তো ওই অ্যাকোয়াগার্ড বা ওরকম কিছু বিক্রি করতে গেছি, ঠিক আছে? তো কিন্তু ওই জল খেয়ে ওর পেট ব্যথা হয়ে গেছে। এইভাবে আমি কি দেখাবো? ওরা কি ওটা বলে? না, ওরা ওটা বলে না, কারণ ওরা ওদের টিমটা স্ট্রং রাখে। এখন এখানে আমরা তো অ্যাকোয়াগার্ড বা ওরকম কিছু বিক্রি করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি কি, আমরা সত্যটাকেই দিতে যাচ্ছি, এটার কোনো দোষ নেই। যদি তাও আমাদের কেউ এই সত্য অনুসরণ করে ভেজিটেরিয়ান ডায়েট খেয়ে শরীর খারাপ হয়ে গেছে, প্রোটিন কম হয়ে গেছে, এটা কি ঠাকুরের দোষ না ভেজিটেরিয়ান ডায়েটের দোষ? বা কেউ ধরো খুব ক্রোধী, এটা কি তার দোষ না ঠাকুরের দোষ? এটা তার একটা দুর্বলতা। বা ঠাকুরের ভেজিটেরিয়ান ডায়েটের বিষয়ে বাদর, ভেজিটেরিয়ান ডায়েট ওটা বুঝেও সে বুঝতে পারেনি ঠাকুর কীরকম খাবারের কথা বলেছেন, কখন খেতে বলেছেন, কী খেতে বলেছেন, এটা তার বোঝার, তার আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা। কিন্তু তাও পাবলিকের কাছে, যার কাছে আমি একটা টিম নিয়ে গেছি, বাইরের লোক যারা দেখছে তাদের সামনে ওই রকম ওর ভালোগুলোই তুলে ধরতে হবে, যাতে ওর প্রতি শ্রদ্ধাটা খারাপ না, নষ্ট না হয়। বিশেষ করে ঋত্বিকদের, অধ্যর্যদের, যাজকদের প্রতি যেন রেসপেক্ট না পড়ে। তাহলে কি হবে, ওরা যখন ঠাকুরকে প্রেজেন্ট করবে লোকের কাছে, তখন আমারই ক্ষতি, আমার মিশনেরই ক্ষতি। হ্যাঁ, ওই যে আছে ঠাকুরের সঙ্গাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টিশুদ্ধতা, দৃষ্টিশুদ্ধের হি বিশ্বাস ও বিশ্বাসাৎ নির্বিচারিতা। তাহলে আমার স্টার্টই হচ্ছে এই সঙ্গে এসে শ্রদ্ধা অর্জন। আমার চলন শ্রদ্ধার্হ হলে তো ভালো, আর আমার বন্ধুদের যদি কোনো দু একটা ত্রুটিও থাকে, সেটাকে তাদের পার্সোনালি বলবো যে এটা ঠিক করে নাও, এটাই করে নাও, ওই করো, কিন্তু পাবলিকলি ওটাকে আমরা কিন্তু নিন্দা করতে পারি না অ্যাজ এ যাজক, এটা ঠিক না। হ্যাঁ, তাহলে কুৎসিতটা চড়িয়ে যাবে, এবং ওকে দেখলে, ওর কথা শুনলে আমার বারবার ওটাই মনে পড়বে যে ও তো এটা খারাপ হয়েছে। হ্যাঁ, এটা ছিল পঞ্চম। 6th পয়েন্ট ছিল, হ্যাঁ, এটা আবার একটা বড় ডিসক্লেমার, বড় ডিসক্লেমার। না, যাজন সংকেত বইটা ঠাকুর নিজে লিখেছেন ওরকম না, ঠাকুর কথা বলেছেন, আলোচনা করেছেন, এবং সেখান থেকে নিয়ে কম্পাইল করে ঠাকুরের বাণীগুলো, কেষ্টদা এটাকে, এই বইটাকে কম্পাইল করেছেন, এখানে ওই বাণীগুলো কালেক্ট করে। যেমন আমি এখন যেটা পড়ছি, এই যে যাজন সংকেতের এই পয়েন্টগুলো, এগুলো অ্যাকচুয়ালি ঠাকুর বলেছিলেন আলোচনা প্রসঙ্গ পঞ্চম খণ্ডে। আলোচনা প্রসঙ্গ পঞ্চম খণ্ড যখন চলছিল, ওই জায়গাটায় আমার মনে হয় যতদূর এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলেন ঠাকুর, এবং এরকম আলাদা আলাদা জায়গায় সেই লেখাগুলো কালেক্ট করে কেষ্টদাই যাজন সংকেত বইটা বানিয়েছিলেন। ঋত্বিকের বই, এরকম আলাদা আলাদা টাইমের আলাদা আলাদা জনদের জন্য বই ঠই বানানো হয়েছিল একসময়। তো যাজন সংকেত ওই রকম, ইটস এ ফর্মুলা বুক। তো এখানে বলা হচ্ছে, এবারে যে প্রশংসার কথা বলা হলো, তারপরেই বলছেন যে ততদূর পর্যন্ত প্রশংসা করা যাবে যতক্ষণ আমাদের আদর্শের সাথে ধাক্কা না লাগে। ঠিক আছে? তো আদর্শের সাথে যতক্ষণ ধাক্কা না লাগে, তাই প্রশংসার সাথে সাথে বড় বড় মানুষের অবনতির দিকগুলোও তুলে ধরা মন্দ নয়। তখন তাদের বলতে হয় যে কায়দা, এই যে এটা এত ইন্টেলিজেন্স আছে এর মধ্যে, এত বড় নিয়ন্ত্রণ আছে নিজের মধ্যে, প্রচণ্ড লেভেলের নিয়ন্ত্রণ লাগে এই জিনিসগুলো মাথায় রাখার জন্য, ইন্টারনাল কোয়ালিটি লাগে। ঠাকুর বলছেন, পড়ে শোনাচ্ছি, ততদূর ও ততক্ষণ পর্যন্ত এই প্রশংসা বা গুণকীর্তন করা উচিত। ধরো একজন ঋত্বিকের খুব প্রশংসা করলাম, কিন্তু ততটা করা যতক্ষণ না ও আমার আদর্শের সাথে কম্প্রোমাইজিং না করছে। আবার এখন যদি বলো যে আমি দেখতে ওদের, আমিও তো কম্প্রোমাইজ করছি, ঠিক আছে, কিন্তু ওই যেটার কায়দা আছে, ঠাকুর বলছেন, বুঝতে না পারলে বলবে, কিন্তু এটা খুব ক্রিটিক্যাল জায়গা। ততদূর ও ততক্ষণ পর্যন্ত এই প্রশংসা বা গুণকীর্তন করা উচিত, যতক্ষণ বা যতদূর পর্যন্ত নিজের আদর্শে ধাক্কা না লাগে। আর এই প্রশংসার মধ্যে দিয়েও সম্ভব মতো বড় বড় মানুষদের অবনতির ও পতনের লক্ষণ কোনগুলি তা কিছু কিছু বলিয়া রাখা মন্দ নয়। যেমন অমুকের যতক্ষণ পর্যন্ত বাক্যে ও আচরণে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠাপন্নতার প্রতিকূল লক্ষণগুলি না দেখিতে পাইতেছে, ততক্ষণ তাহার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ হইতে বঞ্চিত হইতে আমার কিছুতেই ইচ্ছা হয় না। এই ধরনের বিষয়গুলো, যেমন আমরা যখন ইয়ের কথা বলি, কেষ্টদাস, ওর কথা বলি, কেষ্টদাস তো বিশাল হয়ে গেছিলো ঠাকুরের সঙ্গে এসে,
প্রথমে কিছু মানুষ ওর অপমান করেছিল, সে কেষ্টদাস ঠাকুরের কাছে যায়, ঠাকুর বলে তোকে দেখবি একদিন এমন, তো কতগুলো আমি কায়দা বলে দিচ্ছি ওগুলো কর, তাহলে এমন হবি একদিন ওই বামুনরা তোর পায়ে এসে প্রণাম করবে। আর সে কেষ্টদাস ঠাকুরের কথা শুনেছিল, সে এমন এমন প্র্যাকটিস করে এতটা নিজেকে তৈরি করে নিয়েছিল যে ওকে দ্বিতীয় ঠাকুর বলতো সবাই, আর ওর ওটা ভালোও লাগতো। ঠাকুর নিজে পাঠাতেন লোককে, যা কেষ্টদাসের কাছে যা, কেষ্টর কাছে যা, ও তো বড়। এবং কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মানে কেষ্ট দা আর আরও সবাই ওদেরও পাঠাতো, যা যা যা। এরা যেতে চাইতো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু পাঠাতো। ঠাকুর বলতেন, এরকমও ঠাকুর মানে প্রশংসা করতে এমন জায়গায় চলে গেছেন, বলতেন যে কেষ্ট 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 পেচ্ছাপ করলে 7টা অনুকূল ভেসে যাবে, এরকমভাবে ঠাকুর বলতেন। আরে কে আমি, আর ও দেখ কেষ্ট কত বড় সাধক, এরকম উল্টোপাল্টা বলে লোক পাঠিয়ে দিত ওর কাছে। এই কেষ্টই পরে বিট্রে করে ঠাকুরকে, বিট্রে করে ঠাকুরকে বিষ খাওয়াতে গেছিলো, এরকম মারার চেষ্টা করেছিল, কারণ ভেবেছিল ঠাকুর চলে গেলে ও নেক্সট ঠাকুর হতে পারবে। তাহলে দেখো, এরকম একজনের প্রশংসা করতে করতে ততক্ষণই প্রশংসাটা মানা যায়, তার সাধনার ওটা মিথ্যা না, সে অনেক বড় মাপের মানুষ হয়েছিল, সাধনা টাধনা মিথ্যা না, ওগুলো ঠিক আছে, কিন্তু কোথায় পতন হয়ে গেল। এই পতনের দিকগুলো রাবণ কম বড় ভক্ত বা সাধক ছিল, কিন্তু অহংকার ছিল মারাত্মক, তাই নিজের কাম ফাম এসবের উপর কন্ট্রোল কম ছিল। হ্যাঁ, তো কী হলো পরিণাম, ফল হয়ে গেল তত বড়, ভগবানকে আসছিল মারার জন্য। হিরণ্যকশিপু কম বড় সাধক ছিল, বিশাল বড়, নাকি ওরকম হিরণ্যকশিপুর মতো সাধনা ইতিহাসে কেউ করেনি। তারপরে কী হলো, বিষ্ণুকে স্বয়ং মারতে আসতে হলো। তো এই যে বিষয়গুলো, এই যে বলছেন, আমি বলছে যদি কারোর ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার প্রতিকূল লক্ষণ থাকে, আর সে যত গুণই থাকুক না কেন, সেটা কিছুতেই আমার তার প্রতি শ্রদ্ধা জাগাইতে পারে না। আমি জানিব যাহা কিছু দেখি তাহা একটা ভয়ানক সাজানো গুছানো কপট ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এটাও আমরা ওয়ার্নিংটা বুঝিয়ে দেবো, এটা যাজনের অঙ্গ। ব্যাস, তারপরে আমরা 7th অবধি আমরা করেছিলাম আগে, বলেছে যদি যজমানের কথার ভিতরে কোনো ঋত্বিক প্রতিঋত্বিক অধৈর্য বা যাজকের কথার এমনতর কোনো ত্রুটি পাওয়া যায়, যাহাতে যজমানের বুঝিবার অন্তরায় হইতেছে বলে মনে হয়, তাহা হইলে এমনতরভাবে বুদ্ধিমত্তার সহিত ব্যাখ্যা করা উচিত, যাহাতে ওই ঋত্বিক প্রতিঋত্বিক অধৈর্য বা যাজকের কোনো দোষ না দিয়াও যজমানকে সহজেই বুঝাইয়া দেওয়া যায়। এখন ধরো অ্যাকচুয়ালি কোনো ঋত্বিক বা যাজকের অ্যাকচুয়ালি কোনো ফল্ট সেই কারোর প্রতি হয়েছে, সেটা আমি কিভাবে ডিল করব, মানে সেটা আমি তাকে কি বলে বোঝাবো, আরও বড়। তাইলে কোথাও বলার সময় কি ঠাকুরের লেখা বই বলবো না? ঠাকুরের লেখা বই কেন হবে? ঠাকুরের লেখা না, ঠাকুরের লেখা খুব কম বই আছে। ঠাকুরের লেখা হচ্ছে তার চিঠি, তারপরে সত্যানুসরণ, সুরত সাক্ষী, এই আর দেবযানী, এগুলো ঠাকুরের বই। তাছাড়া ঠাকুরের লেখা বই ওরম নেই কিছু। ঠাকুর বলতেন আর লোকে রেকর্ড করতো। ভগবান ওরম লিখেছেন কমই। হ্যাঁ, ঠাকুরের চিঠি ফিটি থেকে কালেক্ট করে আমরা বলি লেখা। তাছাড়া ঠাকুরের লেখা খুব কম পাওয়া গেছে। সত্যানুসরণটাও ঠাকুরের লেখা চিঠি, ডায়েরি বলা যায়, বন্ধুর জন্য লিখেছিল, অতুলের জন্য। দাদা, জয়গুরু। তা বলছি, এই টপিকের বাইরে একটা কথা বলতে চাইছিলাম। আগে বলো। আমি রিসেন্টলি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, তথাকথিত একজন ইউটিউবার যে ভালোই পপুলার, ধর্মীয় বিষয় নিয়ে ভিডিও বানান। এবার ঠাকুরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, একটা দীর্ঘ। উনি যদিও কোনো ঠাকুরের কোনো বইপত্র রিসার্চ করেননি, শুধুমাত্র গুগল এআই দিয়ে এর উপর ডিপেন্ড করে উনি বানিয়েছেন, কিন্তু যে টপিকগুলো উনি তুলেছেন সেগুলো খুবই সিরিয়াস টপিক। আচ্ছা, হ্যাঁ, খুবই সিরিয়াস টপিক, এবং সেগুলোই উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। উনি যদিও সম্পূর্ণ ভিডিওটাতে অনেকটাই নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু উনি একটা অংশে বলছিলেন যে ওই ঠাকুরের নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল একটা হয় না, যে ঠাকুর মেয়েদেরকে তেমন সমাজে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অতটা ইয়ে করেননি। কেন, কোথায় বলেছেন? আবার কিছু এটা কি দেখে মনে হয়? না, উনি বলছেন, ওনার ওনার কথাটাই আমি বলছি। পয়েন্ট তো নিশ্চয়ই রেখেছেন যে এই জন্য উনি ওই দু একটা বাণী উনি নেট থেকে সার্চ করে দেখিয়েছে, তার পরবর্তীতে আবার আরো কিছু বাণী দেখিয়েছেন যেগুলো সেখানে আবার ঠাকুর মেয়েদের পক্ষে আর কি বলছেন, সেটা দেখিয়েছেন। কিন্তু মূল কথা আমি যেটা বলতে চাইছি, যে উনি একটা অংশে বলছেন যে
ঠাকুরের যেই কথাগুলো বা ঠাকুরের যেই ইডিওলজি, সেটা ঠাকুর 100 বছর আগে পৃথিবীতে যেমন ছিল সেই অনুযায়ী দিয়েছেন। মানে অনেকে এটা বলে থাকে অনেক মহাপুরুষদের ক্ষেত্রে। এবার আমরা এখন বর্তমান সময়ে সেটা মানে এখন আমাদের পরিস্থিতি সামাজিক এবং মানে সবকিছু পরিস্থিতি বিবেচনা করে মানে আমাদেরকে বুঝতে হবে যে কোনটুকু আমরা নিতে পারবো, কোনটুকু নিতে পারবো না। মানে তা এবার আমি বলতে চাইছি যে ঠাকুরের লিটারেসি মানে ঠাকুরের বাণী, ঠাকুরের কথা, মানে এটা কি তাহলে আমরা আমরা কি ধ্রুবক হিসেবেই নেব, নাকি এর মধ্যেও কিছুটা মানে এইটা চলে যে মানে একটা বাছাই করার ব্যাপার, বা যেটা এখন একদমই করা সম্ভব না সমাজের ক্ষেত্রে, মানে বর্তমান পরিস্থিতিতে, সেইটা আমরা কি এড়িয়ে যাব নাকি ইয়ে করব? ঠাকুর মানে দেখা গেল আমাদের কাছেও তো প্রশ্ন আসতে পারে ঠাকুরের সেটা। কথা ঠাকুরের কথাটা আমি সরিয়ে রাখছি। পুরুষোত্তম বলে যে কোনো পুরুষোত্তমের কথা যদি বলো, পাতঞ্জল বলে একজন ঋষি ছিলেন। হ্যাঁ, পাতঞ্জল ঋষি বলেছিলেন সর্বদেবময় গুরু কালে না নবচ্ছেদাত। যারা সর্বদেবময় যে গুরু হয় না, তারা কাল দ্বারা আবদ্ধ নন। দে আর টাইমলেস, স্পেসলেস অ্যান্ড প্রাইসলেস। তাদের যখন ঋষির বাণী হয়, ঋগ্বেদ তো আরও হাজার হাজার বছর আগে, সেটা আজও কিন্তু ভ্যালিড। বাট শ্রীকৃষ্ণ, আচ্ছা গীতা তোমার কি মনে হয়, গীতা বাছাই বাছাই করে নেওয়া উচিত না পুরো ডিটেলসে নেওয়া উচিত? এবার আমি এই বিষয়গুলো নিয়ে এখনো এমনি মানে normal, একটা আরে অত ইয়ের কি আছে, মধ্যে এখানে রয়েছি। কোনসা আমাদের কোড বসেছে, এটা জাস্ট হ্যাঁ, আমার আমার কাছে হ্যাঁ আমার কাছে মনে হয় যে সবকিছুই ঠিক আছে, মানে যেগুলো শাস্ত্রীয় আবার সেগুলো শাস্ত্রীয় কোথার থেকে আসছে? গীতাটাই তো শাস্ত্র। তো আমি বলছি শাস্ত্রটাকে কি হ্যাঁ, পুরো নেওয়া উচিত হুবহু, নাকি বেছে নেওয়া উচিত? তোমার কি মনে হয়? আমার কাছেও তো মনে হয় যে বর্তমান পরিস্থিতিতে দেখা গেল কিছু কিছু ব্যাপার আছে, যেমন সেগুলো যদি আমি মানে বাস্তবায়িত করতে যাই, মানে পারিপার্শ্বিক না না, থেকে একটা ইয়ে দেখো, যদি যখন আসে। অর্জুন হাত থেকে যখন হাত কেঁপে যখন, আচ্ছা হ্যাঁ প্রীতি বলো। ভগবানের মুখনিসৃত বাণী সবসময়ের জন্যই সেটা অ্যাকসেপ্টেবল হয়, এটা কখনো পরিবর্তন হয় না। তো এটা সবসময়ের জন্য, এমনকি আমার মনে হয় না, আমি গীতা যতবার পড়েছি, যে এমন কিছু বাণী রয়েছে যেটা মানলে এখনকার সমাজে প্রবলেম হতে পারে, বা ঠাকুরের ক্ষেত্রেও সেই। হ্যাঁ, যে নবকলেবর রূপে যখন ঠাকুর আসলেন, যে এরকম কিছু হতে পারে না যেটা আমার মানলে, হ্যাঁ কিছু কিছু সেই সময় আইন আলাদা ছিল, সেই হিসেবে ধরো ঠাকুর কিছু বলে রেখেছেন, সেটা আলাদা। কিন্তু ন্যাচারালি ভাবে দেখতে গেলে এমন কোনো বাণী আমি অন্তত আজ পর্যন্ত খুঁজে পাইনি যেটা সমাজতান্ত্রিক এই সমাজকে বিনষ্ট করে। এরকম মেবি হচ্ছে দাদা শিবপ্রসাদ বলে একজন ইউটিউবার আছে, তার কথা মনে হয় বলছেন। না, ওটা বাদ দাও, ওটা নামটা ম্যাটার করে না, এটা নর্মাল যে কেউ করতে পারে। আমি তো অত দেখি না ইউটিউব, ফেসবুকও খুলি না। অর্ক দাদা যারা আছেন ওনারাই সব করেন, ভিডিও ছাড়েন। এবার একটা কথা বলছি, মিউট করতে পারো, আওয়াজ আসছে। হ্যাঁ, তো খুব ভালো বললো দুজনেই। এখানে একটা এবার আমার ব্যাপার আছে বলার, যে সত্যি গীতা প্রাইসলেস অ্যান্ড টাইমলেস। ইভেন ঠাকুর বলেছেন যে গীতাটা যদি ঠিকমতো বলে ইমবাইব করে দেওয়া যায়, ইটস এনাফ। সমস্যাটা কোথায় হয়? গীতাতে অর্জুন যখন যুদ্ধ করতে পারছে না, হাত থেকে গান্ডিব পড়ে গেল, শ্রীকৃষ্ণ বলেছেন গান্ডিব ওঠাও, যুদ্ধ করো, গান্ডিব হাতে ধরো, লড়ো। তখন যুদ্ধর সময় একটা স্টাইলের সুদর্শন চক্র ইউজ করেছিলেন শ্রীকৃষ্ণ। তখন যুদ্ধর সময় একটা টাইপ অফ ডিপ্লোম্যাসি ইউজ করেছিলেন। এখন যদি বলো যে এখন কি ওটা ভ্যালিড কি ভ্যালিড না, এখন ফর্মুলা অবশ্যই ভ্যালিড, কারণ চাণক্য নীতি ইত্যাদি ওটার উপর বেসড। আর আজকের অনেক জিও পলিটিক্যাল, ইভেন শুধু ইন্ডিয়ায় বলে না, যখন তুমি এতে যাবে, আর্ট অফ ওয়ার বলে একটা বই আছে, চাইনিজ, হ্যাঁ, বিশাল ফেমাস বই, কবেকার লেখা, আজও ভ্যালিড। কিন্তু অস্ত্রশস্ত্রগুলো চেঞ্জ হয়ে গেছে। গীতায় গান্ডিব তুলতে বলেছিলেন, আমাদের গান্ডিব না, আমাদের কাউকে কলম তুলতে বলবে, কাউকে কোয়ান্টাম কম্পিউটার তুলতে বলবে, কাউকে মোবাইল তুলতে বলবে, ব্যাপারটা সেম।
ঠাকুর কি বলেছেন সেগুলো বুঝতে হবে, ঠাকুরের বেছে অবশ্যই নিতে হবে। ঠাকুর বলেছেন, ঠাকুর যতটা মডার্ন করা যায় আমার মনে হয় করেছেন। ঠাকুর বলেছেন তখনকার টাইমে যে থিয়েটার বা এরকম টাইপের মডার্ন ওয়ে অফ মাল্টিমিডিয়া দিয়ে আমরা যাতে যাজন করতে পারি, দেখো যতটা সম্ভব তিনি কিন্তু তার ভাষায় আর্টিকুলেট করেছেন। এখন আমাদের দায়িত্ব ওটার সাথে ইউটিউবকে কম্পেয়ার করা। ঠাকুর বলেছেন যতটা মডার্ন মাল্টিমিডিয়া থিয়েটার, ইন্ডিপেন্ডেন্ট স্টাইল অফ মুভি মেকিং, এই ওয়ার্ড ইউজ করে এরমভাবে ঠাকুর বলেছেন। এটা তুমি পেয়ে যাবে ব্রজগোপাল দত্ত রায়ের লেখা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তৃতীয় খণ্ডে। তো পঞ্চানন্দার সাথে আলোচনা করছিলেন ঠাকুর। রিসেন্ট অস্কার পেয়েছে জোয়াকিন ফিনিক্সের দ্য জোকার বলে একটা বই আছে, 2 বছর আগে সিনেমা বেরিয়েছিল। ওখানে আছে যে লাইফ ইজ নট আ ট্র্যাজেডি, ইটস এ কমেডি। এটা জোয়াকিন ফিনিক্সের না, এটা ঠাকুরের বলা, অত বছর আগে। এখন আমার বক্তব্য হচ্ছে ঠাকুর তো অনেক লেটেস্ট, ঠাকুরের কথা বাদ দাও, কৃষ্ণর ব্যাপারটাও এখনও টাইম, ওর যে এসেন্সটা, ওর যে ফর্মুলার মজাটা কি জানো তো ভাই? ফর্মুলার মজাই যে আমরা করছি যাজন সংকেত, যাজন বাণী না, কিন্তু কি বলতে হবে যাজন এক্স্যাক্টলি এই কথাগুলো বললে হবে না যাজন। এখানে ফর্মুলা দেওয়া আছে, সংকেত দেওয়া আছে, ওটা ইউজ করে তুমি 100টা অঙ্ক করতে পারো, তাতে ফর্মুলা চেঞ্জ হয় না। ঠাকুরের বাণী ইজ দ্য ফর্মুলা। নিখিলা জগৎ জীব বিচি স্পন্দিতাম, ওই বীজ, বীজ মানে হচ্ছে যেটা দুদিকে বাড়ে, যেটা ফুলে ফেপে একটা গাছ হয়, ওটা ফল না, ওটা বীজটা খেয়ে নিলে ওই কাজটা হবে না। তুমি যদি কমলা লেবুর বীজ খেয়ে নাও, ওটা খেয়ে কিছু হবে না। ওই বীজটাকে পোষণ করে গাছ বানিয়ে ওই ফলটা খেতে পারবে, আনলিমিটেড ফল পাবে। তেমন পুরুষোত্তম যেটা দিয়ে যান, সেটার নার্চার অ্যান্ড সেটার নারিশমেন্টের মধ্যে দিয়ে তোমার মধ্যে দিয়ে আনসার বেরোবে, তোমার মধ্যে দিয়ে সলিউশন বেরোবে। দ্যাটস দ্য পয়েন্ট। ঠাকুর ভাইব্রোমিটার বানিয়ে দিয়ে গেছেন, ঠাকুর ক্যান্সারের ওষুধ হ্যান ত্যান দুনিয়ার কত কিছু করে দিয়ে গেছেন, কিন্তু কোনো কিছু ওরকমভাবে ওষুধ বানিয়ে তৈরি করে বিক্রি করে সব দিয়ে যাননি কেন, বা যায় না কেন পুরুষোত্তম? শ্রীকৃষ্ণর তো আমরা ওইটুকু দেখি। শ্রীকৃষ্ণর আসল অ্যাক্ট শুধু ওইটা না, শ্রীকৃষ্ণর আসল অ্যাক্ট হচ্ছে তার পরবর্তীকালে আশ্রম প্রতিষ্ঠা, ঋত্বিক আন্দোলন, এগুলো শ্রীকৃষ্ণ করেছিলেন, যেগুলো পরবর্তীকালে কালচারে ইমবাইবড হয়ে গেছিল, যেটার বিরোধিতা কৃষ্ণর ছেলে নিজে করেছিলেন, হরিবংশতে আছে। তো ওইটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফাইট, পুরুষোত্তম ওইটা করেন। কারণ উনি একা লড়েন না, উনি আমাদের একুইপ করে দেন উইথ দ্য অস্ত্রশস্ত্র। উনি আমাদের মধ্যে ওই দুর্গাটা দেবতাগুলো ফাইট করে না, দেবতারা এনার্জি ইমবাইব করে তোমাকে একটা রকম ভগবতী বানিয়ে দেয় সবার অস্ত্রশস্ত্র দিয়ে, যাতে তুমি গিয়ে লড়ো এবার অসুরের সাথে। তেমনভাবে ঠাকুরের বাণী আমাদের একুইপ করে। আর চাকরি বাকরির বিষয় বা মায়েদের ব্যাপারে বিষয় হিসাবে বলছেন যেটা, সেই বিষয়ে একটা কথা বলি। পূজনীয়া ছোটো মাকে কতজন জানো আমি জানি না। উনি ছিলেন তখনকার সময় ওয়ান অফ দ্য ফার্স্ট লেডি টু ডু ব্যাচেলার্স ইন সায়েন্স, গ্র্যাজুয়েশন ইন সায়েন্স তখনকার টাইমে। আর সে পুরো ছোটোবেলা থেকে আশ্রমে মানুষ। আর শুধু তিনি না, একটা ব্রিটিশ এজেন্টের কথা বলছি, তারা ঠাকুরের আশ্রমে ছিলেন, কিছু সার্ভেলেন্স ছিল, কাজকর্ম ছিল, তিনি পাহারা টাহারা দিয়ে মানে ওখানে সব রিপোর্ট নিয়ে ঠাকুরকে খুব ভালো লেগেছে সব করে টোরে। আর তখন না খুব এই অনুশীলন সমিতি বা এই ধরনের রিভলিউশনার অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছিল, বোম বানানো, হ্যাঁ, ব্রিটিশদের বোম দিয়ে মারা, এসব অনেক খুব চালু হয়েছিল। তো তখন তিনি আশ্রমে থাকাকালীন রাত্রেবেলা দেখছেন যে এরকম একটা ঘরে ঝুপড়ির মধ্যে কিছু কাজ হচ্ছে। তখন ওনার ভয় পেয়ে গেল যে এই রে বোম টোম বানানো হচ্ছে নাকি আশ্রমে, হিমায়তপুরে। তখন সে না উকি মারবে, সে কি উকি মেরে দেখতে গিয়ে দেখে যে সকালবেলা আশ্রমের ওই তপবনের ওখানে যে ঝাড়ু দিচ্ছিলেন যিনি মা, বৃদ্ধা একটা বয়স্ক, সে কি এরকম কাগজে লেখালেখি করছে আর সামনে একজন এরকম হাওয়া খাচ্ছে, আর পঞ্চানন্দার মতো বা কেউ একজন টিচার হাওয়া করছে। তাহলে কী হয়েছে দেখতে গেছে, গিয়ে দেখছি উনি ক্যালকুলাস শিখছেন। এটা কবের কথা বলছি দেখো, ক্যালকুলাস শিখছে রাত্রিবেলা, সকালে যে ঝাড়ু দিচ্ছিল। ও বিশ্বাস করছিল না যে কী বলছো এটা, বলছে না আমরা এটা শিখছি, নতুন একটা অঙ্ক। ওই বয়স্ক মহিলাটা, সবাই তো ম্যাট্রিক পাস করছে, সব তো হচ্ছে, কিন্তু ওর না ওই পড়াশোনার মধ্যে একটা ইন্টারেস্ট জেগে গেছে, ওদের মধ্যে একটা স্পেশাল স্টুডেন্ট। সেই স্পেশাল স্টুডেন্টটা তোমার দিদাও হয়ে উঠতে পারে। হয়তো আমার দিদাকে চিনি না, দিদাকে কোনোদিন দিদার সামনে ক্যালকুলাস রাখা হয়নি বলে দেখা গেল তার মধ্যে একটা সুপ্ত গুণ ছিল, তার হয়তো অ্যালজেব্রাটা ভালো লেগে গেল।
কিন্তু তাকে তো ওই অপরচুনিটিটা এই বয়সে দেওয়া হয়নি। ওরকম অনেক স্টুডেন্ট বেরিয়েছিল তখন ঠাকুরের সময়। সাধনাদি টাধনাদি তো এক্সপার্ট ছিল লেখালেখি সব কিছুতে। ওসব যারা দেখেছে তারা জানে গো, ওই সময় ইভেন এখনও অ্যাভেলেবেল আছে। এই জিনিসটা বন্ধ হয়ে গেছে, ঠাকুরের সময়কার কালচারটা আমরা বন্ধ করে দিয়েছি অনেক দিন আগে থেকে। আমরা মডার্ন করে এমন একটা মিথ্যা মডার্নকে নিয়ে চলে এসেছি, আমরা আপডেট কাকে বলে আর মডার্ন কাকে বলে ভুলে গেছি। ঠাকুর ওল্ড না, ঠাকুর মডার্ন, হ্যাঁ ঠাকুর ওল্ড না, ঠাকুরের ব্যাপারটা জানতে পারলে না বোঝা যাবে যে কত হাজার বছর পিছিয়ে আছি আমরা ওই টাইমটা থেকে। ঠাকুরের টাইম, আমি চাই ঠাকুর ওল্ড হোক, ঠাকুর টাইমের প্রয়োজন না হোক, তাহলে তো ভালো। ঠাকুর তোটাই চান যে আমরা এতটা আপডেটেড হয়ে যাব যে ঠাকুরের প্রয়োজন হবে না আর, মানে ওইটা তো অনেক পুরনো। এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে আজও আমাদের 100 বছর পুরনো ওই হিমায়তপুরের আশ্রমের কথা ভাবতে হয়। এটা দুর্ভাগ্যের বিষয়, এটা দুর্ভাগ্যের বিষয়। আজকে তাইওয়ানে, এখানে হচ্ছে সারা ওয়ার্ল্ডের সেমিকন্ডাক্টর তৈরি হয়, আমি যেখানে এই মুহূর্তে আছি, বানানো চিপ বানানো এখনও বানানো হচ্ছে। এরা বিশ্ববিজ্ঞান কেন্দ্রের ধারে কাছে ওঠেই কেন? ঠাকুর যে ভিশন দেখেছিল ভিশনের ধারের কাছে নেই কেন? তো এটা তো দুঃখের বিষয়। ঠাকুর এতটা অপরচুনিটি দিল, ওটা যদি আমরা ঠিকমতো এক্সপ্যান্ড করতে পারতাম, ওটা যদি লোক অব্দি পৌঁছাতে পারতাম বা নিজেরা একটু চর্চা করতে পারতাম, কত লাভ হতো। মস্তিতে থাকতাম। ঠাকুর তো ওটাই তো চায়, এগিয়ে যাক ব্যাপারটা। ঠাকুরের ওই পুরনো দিনে পড়ে আছি এখনও। ঠাকুর তখনকার সময় যে নানা প্রসঙ্গে কথা প্রসঙ্গের স্টাইলের বই বানিয়েছিল উইথ রেফারেন্স ফুটনোট, তখনকার সময় টপ লেভেলের ইনোভেশন ছিল, মানে একটা দারুণ লেভেলের বই ছিল। ওরকম বই দেখেনি লোকে, এত ভালো লেগেছিল। গীতা প্রেস্টে সবাই নিয়েছিল ঠাকুরের বই, ইন্দিরা গান্ধী পর্যন্ত নিয়েছিল। ওখানেই থেমে গেছে ইনোভেশন। তারপরে ঠাকুরের লিটারেচার নিয়ে এক ফোঁটা উল্টেও দেখেনি কেউ। কেন? তাহলে আজও ওটার রিলেভেন্স এত বেশি। আমরা চাই ঠাকুর পুরনো হয়ে যাক, তার মানে আমরা এত নতুন হয়ে যাব যে ঠাকুরের ওই, এটাই তো ঠাকুর চেয়েছে যে তোমরা এক একজন হয়ে ওঠো, তোমরা এক একজন খুদে ঈশ্বর। কিন্তু আমরা ঠাকুরের জিনিসটা অ্যাপ্লাই করিনি, তাই সদা পুরনো রয়ে গেছি। বুড়ো, বয়স হতে না হতে বুড়ো হয়ে গেছি। ওইটা আমাদের দরকার। তো এখন ব্যাপার হচ্ছে আরেকটা কথা, যে ঠাকুরের দেওয়া যে প্রিন্সিপাল, ওটা ঠাকুর যা বলে গেছেন তার 2% রেকর্ড হয়েছে। সেই 2% রেকর্ডের 1%ও আমরা বুঝি না। মানে ওই 2%টাকে যদি আমি কমপ্লিট ধরি 100%, তার 1% তো অনেক বেশি বললাম, 0.5%ও বুঝি না। আর ওই 0.5% যেটা বুঝি, ওই 0.5%ও ওরও 1% আমাদের অনুভবে নেই। কারণ অনুভবে থাকলে এই ওয়ার্ল্ডটা এইভাবে দেখা যায় না, একটা অন্য জিনিস খুলে যায়। এ তো ভাষায় বোঝাতে পারবো না, এই যার হয়েছে সে জানে। আর যদি হয়, যদি কারোর হয় এতটুকু অনুভূতি, ও দেখলেই বোঝা যাবে। ওটা আলাদা জাতের মানুষ হয়ে যায়। এটা সবাই মনে হয় যেন একটা কিছু অন্য ব্যাপার আছে, একটু কেমন টাইপের, এর মধ্যে এটা কী হচ্ছে এগুলো, এরকম হয়ে যাবে। তা ঠাকুর যে দিয়ে গেছে, আমরা ওই আশ্রমটাকে দেখতেই পাই না, ভুলেই গেছি। ওই আশ্রমটা যেমন ছিল, লোকজন ঢুকলে কারেন্ট খেত, এমন ছিল। সব ধার কাজ করছে, কোনো বয়স টয়েস কিছুর মা বাপ নেই। হ্যাঁ, কে আশ্রম, কে এই আনন্দবাজার, ওচো সেই দিনের ঘটনাটা, ওই যিনি বোম দেখলে, বোম বানাতে গিয়ে দেখছে বুড়িটা ক্যালকুলাস করছে। সে ভাবলো বাপরে বাপ, এই তো ভাবা অনেক উচ্চ ব্যাপার। সে গিয়ে ঘুমাতে গেল, তখন বাজে রাত 12:30, 1টা 1:30 এরকম। পরের দিন ভোরবেলা দেখছে কি আওয়াজ, বাপরে বাপ কিসের এত ভিড়। ভোরবেলা 5টা নাগাদ বেরিয়ে দেখে পুরো হুলিয়া চেঞ্জ আশ্রমে, পুরো আশ্রম প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে একাকার অবস্থা। ভাবো, এটা তখনকার হিমায়তপুর আশ্রম, প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে বিচ্ছিরি ব্যাপার। কী হচ্ছে এটা, কিসের উৎসব? আর কালকেই দেখলাম পুরো ফাঁকা মাঠ, আজকে সকালে এই এক বেলার মধ্যে প্যান্ডেল তৈরি হয়ে গেল। তখন লোক আনা হতো না, আশ্রমের লোকেরাই করতো সব প্যান্ডেল ফ্যান্ডেল। কী হয়েছে? ও তো অবাক, গিয়ে দেখে শেক্সপিয়ারের জন্মদিন পালন হচ্ছে। ভাবো, একটা মানে কলোনাইজড ইন্ডিয়ার একটা বাঘ ঘুরে বেড়ায় গ্রামে, শেক্সপিয়ারের জন্মদিন পালন হচ্ছে। তখন সবার জন্মদিন পালন হতো আশ্রমে। ওর তো মাথায় হিসাবই হবে, স্বপ্ন দেখছি কি শেক্সপিয়ারের, কে শেক্সপিয়ারকে চেনে এখানে? দেখছে বাচ্চা কাচ্চা দৌড়াচ্ছে খালি গায়ে, কি শেক্সপিয়ারের জন্মদিন। আচ্ছা, তো ঠাকুর লিস্ট দিয়ে দিয়েছে কে কে বলবে, আলোচনা করবে। সে আলোচনার লিস্টে লাস্টে আছে অনন্ত মহারাজ, যে 4 পাস। অনন্ত মহারাজ 4 পাস। আর ফার্স্টে অনেকে বড় বড় বক্তা আছে, ইভেন ওই লোকটাকেও বক্তা হিসেবে রেখেছে না জানিয়ে। তো সবাই শেক্সপিয়ার নিয়ে বড় বড় কথা বলল।
ইভেন কেষ্টদাও ভেবেছিল, কেষ্টদারও একটু ভিতরে ভিতরে ইয়ে ছিল যে অনন্ত মহারাজ এর কি, এর তো সাধনার বিষয় না, এটা তো শেক্সপিয়ারের ব্যাপারে অনন্ত মহারাজ কি বলবে। কেষ্টদা অনেক পড়েছে, সুশীলদা অনেক পড়াশোনা করেছে, এটা বলতে এদের লাস্টে দিতে পারতো, মানে লাস্টে দেওয়া একটা বড় ব্যাপার না, অধিবেশনেও আমরা দেখেছি লাস্টে বলবে, মানে বিশাল ব্যাপার। লাস্টে অনন্ত মহারাজকে কেন দিল? সবাই ভাবছে ঠিক আছে হবে কিছু। তো কেষ্টদা ফাটাফাটি লেকচার দিলেন, সবাই ফাটাফাটি লেকচার দিলেন, লাস্টে অনন্ত মহারাজ তো জানতোই না কি মানে শেক্সপিয়ার কী হয়, খায়। তো অনন্ত মহারাজকে বলতে উঠলো। অনন্ত মহারাজ শেক্সপিয়ারের ব্যাপারে যা বলল, অথেলো, তারপরে অ্যাজ ইউ লাইক ইট, এইসব টেম্পেস্ট, ম্যাকবেথ, এরম নিয়ে এক্সাম্পল দিয়ে ফিয়ে এমন আলোচনা করে দিল, বাংলাতেই অবশ্যই, সবার মাথা ঘুরে গেল, সবাই একটা শেক্সপিয়ারের ওপর শ্রদ্ধা এসে গেল। আর যে বক্তা, যারা এতদিন শেক্সপিয়ারের গল্প পড়ে এসছে, ওদের মানে মাথায় হাত, বলছে বাপ রে বাপ। তখন অনন্ত মহারাজকে বলার পর অনন্ত মহারাজ বলল, দেখো পরমপিতা না এই বই দুনিয়াটাকে তার বইয়ের মতো করে লিখেছেন, আর তার ছেলে চাইলে একটু উল্টে পাল্টে দেখতেই পারে। এটা বলে নেমে গেল। তো অনন্ত মহারাজ জানতো যে সবাই সন্দেহ করছে যে অনন্ত মহারাজের মতো অশিক্ষিত লোককে, নিরক্ষর লোককে কেন, নিরক্ষর ছিল না, অশিক্ষিত কেন এরকম বলতে দিল। এইটা ছিল তখনকার পিকচার। এটা খুব ছোট্ট ব্যাপার। তখন অ্যাটমসফেরিক ইলেকট্রিসিটি নিয়ে কাজ ছিল, যখন কারেন্ট ঢোকেনি ঠিকমতো দেশে, ঠাকুর তখন অ্যাটমসফেরিক ইলেকট্রিসিটি নিয়ে কাজ করছিল। তবে তোমাকে সত্যি কথা বলতে গেলে আমি বলবো এগুলোও ব্যাকওয়ার্ড। এগুলো আজকের লোকে বলবে খুব অ্যাডভান্সড, আমি বলবো এগুলোও ঠাকুরের কাছে ব্যাকওয়ার্ড। তখনকার ওইটুকু আশ্রমে ঠাকুর 2050 থেকে 2100 এই বছর এই এতটা লেভেল অবধি কাজ করাতে পেরেছেন। আমি তোমায় সত্যি বলছি যে তখনকার টাইমে 1930 থেকে 1940 এই টাইমের 50 এরকম টাইমে অবধি ঠাকুর 2100 সাল বা এই টাইমের অবধি কাজ করাতে পেরেছিলেন লোককে দিয়ে, মানে এতটা অ্যাডভান্সড করাতে পেরেছিলেন। কিন্তু ঠাকুর যা ছিলেন সেরকম লোকই পাননি। তিনি আরও অ্যাডভান্সড সায়েন্টিস্ট চেয়েছিলেন। অ্যালেক্সিস ক্যারেল ফ্যারেল আসবে বলেছিলেন, জন এফ কেনেডি আমেরিকান প্রেসিডেন্ট আসার কথা ছিল, তবে তো মারা গেলেন। তো গল্প আছে। আইনস্টাইনের সাথে কথা হতো তোমার কেষ্টদার চিঠিতে। তো এটা একটা অদ্ভুত আলোড়ন ছড়িয়েছিল, কিন্তু বাধার তো শেষ নেই। ঠাকুরকে অন্ন জোগাড় করতে বেশি ব্যস্ত করে দেওয়া হয়েছে, লোকের কার বাড়িতে ঝগড়া ঝামেলা হয়েছে ওটা মেটাতে ব্যস্ত করা হয়েছে। ওগুলো না হলে এগুলো করা যাচ্ছিল না। ঠাকুরের এত ওষুধ ছিল, সব কেমন একটা অর্গানাইজেশনের সম্পত্তি হয়ে গেছে পরবর্তীকালে। আমাদের কিছু লোকের সম্পত্তি হয়ে গেছে, আমাদের ঠাকুর হয়ে গেছে, দুনিয়ার ঠাকুর হয়নি। তো সমস্যা ওখানে হয়ে গেছে যে খ্রিশ্চানদের জিসাস ক্রাইস্ট, মুসলিমদের মোহাম্মদ, আমাদের পকেটের ঠাকুর, এরকম ব্যাপার হয়ে গেছে। তাই গেল, আমাদের হাত থেকে ট্রেন গেল মিস। বরং ঠাকুর যদি ওপেন টু অল হতেন, তাহলে খ্রিশ্চান সায়েন্টিস্টদের মধ্যে কেউ বার করে নিত ঠাকুরের থেকে যা বের করা। কিন্তু আমরা ঠাকুরকে ঢেকে দিয়েছি। আমার ঠাকুর, আমি যেভাবে বলবো সেভাবে। ওই যে ঠাকুর আজকেই যে আমরা যাজনের পয়েন্টগুলো পড়লাম, যে এই যে অযথা তোমার ভুংভাং আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ওদের মধ্যে আরোপ করে বিভ্রান্ত করো না। এই যে ঠাকুর বললেন, এত জোর দিয়ে বললেন, তো আমরা কিন্তু ওই সেম গড়বড়টা কিন্তু করেছি। ঠিক আছে, আমরা ওই সেম গড়বড়টা করে এই যে পুরো ওর মধ্যে এই যে বিক্ষিপ্ত বিভ্রান্ত করো না নিজের ভাবগুলি, তাতে আমরা সেরকম ঠাকুরের ওপর আমাদের ভাব আরোপ করেছি। আমরা ঠাকুর অবধি গ্রো করিনি, ঠাকুরকে আমাদের লেভেলে নামিয়ে এনেছি। তিনি কি করবেন তার ঠিক আছে, আমরা যা করবো। এ যথা মাম প্রপদ্যন্তে ত্বাং স্থিতৈব ভজাম্যহম, তুমি আমার যেমন ভজনা করবে আমি তোমার সেরকম দ্যাট হ্যাপেন্ড। তা ঠাকুর কি মডার্ন না মডার্ন ছেড়ে যে ঠাকুরকে নিয়ে একটু ঘেঁটে দেখেছে, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করছে, সেরকম মানুষের কাছ থেকে জেনে নেওয়াই ভালো। সেরকম করতে তো কৃষ্ণকেও অনেকে বলেন ওই কলিযুগের কৃষ্ণ রাধা ডিস্কোতে ড্যান্স করে না, কী সব গান আছে। যীশুখ্রিস্টকে তো বলে দুর্বল, উইক। কী জানে যীশুখ্রিস্টের ব্যাপারে? উইক বলছে। মোহাম্মদকে তো জানে বাপরে বাপ, মাওবাদী, বোম বানায়, মারতে, মন্দির ভাঙতে বলেছে। কই ভাঙতে জানে কিছু মোহাম্মদের ব্যাপারে? 2-3টে ভুলভাল লাইন পড়েছে কোরআনের কোথার থেকে। এদিকে তোমার যীশুখ্রিস্টের নামে তো ভাই আলাদাই আছে গল্প। কি জানে? ঠাকুরের কথা তো বাদই দিলাম। ঠাকুর তো আমরাই তো ঠাকুরের নামের বরবাদি করে বেড়াই। ইভেন অন্যান্য যারা সাধক আছে, এই লোকনাথ বাবা থেকে শুরু করে যারা আছেন বামাখ্যাপা, এনাদের কি জানো?
ইনারা ইভেন লিভিং এম্বডিমেন্ট নিয়ে কত ঘুরে বেড়ায়, মানে এদের এত বিউটিফুল আমাদের কালচার ছিল এখানে, যারা আজও অ্যাক্সেসেবল। সবচেয়ে বিউটিফুল ব্যাপার, এই মানুষগুলো, এই সাধকগুলো, এই এনার্জি, এরা আজও অ্যাক্সেসেবল। তারা তোমার জায়গায় গিয়ে তাদের অ্যাক্সেস করা যায়, সেরকম ফর্মুলা তারাও ব্যবস্থা করে। তার আর প্রত্যেকে ঠাকুরের মিশনের কাজ করে গেছে। মানে ইট ইজ প্রুভেন। আমাদের প্রুফ করার অপেক্ষায় থাকে না। ঠাকুর ওই কয়েকটা মানুষের জন্য আসেন না। ঠাকুর বলো, যাই বলো, কুকুর বলো, ঠাকুর বলো, ভগবান বলো, ইষ্ট বলো, বন্ধু বলো, যাই বলো, কিচ্ছুতে এসে যায় না। তিনি অনামী। তিনি ওই 2-1 সৎসঙ্গীর জন্য আর ওই 2-3টে লোকে, এই যীশুখ্রিস্টের লোকেরাও ভেবেছিল জিউসদের বাঁচাতে আসছে, রোমানদের খুন করতে আসছে নাকি জিসাস বলেছে না, ভুলে যাও তোমার ওই স্বপ্ন, তোমার কথায় ভগবান তৈরি হবে নাকি? না। তখন ঠাকুর ওরকম দেখতে বাঙালি খালি গায়ে বলে ওই বাঙালির জন্য শুধু আসেননি, পুরো দুনিয়ার জন্য এসেছেন। আমরা ওকে ছোট করলে মুশকিল আছে। শ্রীকৃষ্ণর কিচ্ছু যায় আসে না লোকে ওকে কী ভাবলো। শ্রীকৃষ্ণ মেয়েদের জামা চুরি করেছে, ওটা নিয়ে যে ওকে লোকে কী ভাবলো। শ্রীকৃষ্ণর বয়স তখন 10 বছর, যখন জামা চুরি করেছে। কী করতো খারাপ? ওটা করেছে, তার কী শিক্ষা দিয়েছে, কী ব্যাপার, গল্প পুরো জানো, খুঁজে বার করো। তখন দেখা যায় যে আগামী পুরুষোত্তমকে আসতে হয় নিজেকে ব্যাখ্যা করার জন্য। এটা সবচেয়ে বড় আইরনি। জ্যান্ত ঠাকুর থাকলে ধরায়, কজন তাকে ধরে, কয়ে অবতার মহাপুরুষ চলে যাওয়ার পরে, তখন পূজার কত বাহার, ছাতি লাঠি জামা জুতোয় ভরে, তখন বলে করবো না বল দয়াল, আবার এসো আরেকবার। এরকম একটা ছড়া আছে যে তিনি থাকতে ভ্যালু দিতে পারি না, যেতে যেতে ততদিনে আরও 10টা অবতার চলে যায়, তারপরে গিয়ে ভাবি ও মুক্ত বিশাল ছিল, এরকম ব্যাপার। আজকে নরসিংহর সিনেমা হচ্ছে, হচ্ছে, কই নরসিংহ দিন কোথায় ছিল না কোথাও, কি জানি। নরসিংহ দেখো গিয়ে কত চেঞ্জ হয়ে গেছে হয়তো তার রূপটা, কি ছিল কি জানিই না, তাই না? তো তেমনই ঠাকুরেরই যে ব্যাপারটা কি এত প্রিস্টিন ওয়েতে আমাদের কাছে তিনি লিখে অ্যাভেলেবেল করে দিয়ে গেছেন। এখন আমাদের দায়িত্ব এটাকে ওয়ার্কআউট করার। তিনি এক্স্যাক্টলি ভাইব্রোমিটার বানিয়ে দিয়ে যাননি এই জন্যই, কারণ বানিয়ে দিয়ে গেলে কোনো লাভ হতো না, ওখানেই সায়েন্স থেমে যেত। ওই জন্য তার বিধিটাও এমনভাবে সাজানো যে ওই ভাইব্রোমিটার রেডি হওয়ার সম্পত্তিও তৈরি হতো না। তার জন্য যে ম্যাথামেটিক্স দরকার, তার জন্য যে অ্যালজেব্রা দরকার, তার জন্য যে ইকুইপমেন্টস দরকার, তার জন্য যে এক্সপেরিমেন্টাল পেপার দরকার, ওগুলো ছিল না। করেনও নি, ভালো হয়েছে। তিনি এক্সারসাইজ দিয়ে গেছেন, যেগুলো করলে আমাদের বুদ্ধি খুলবে, যেটা দিয়ে আমরা বানাতে পারবো। তিনি ব্যায়াম দিয়ে গেছেন, মাসেল দিয়ে আননি। তিনি আমার হাতে এরকম জাদু করে এরকম বড় আন্ডা বানিয়ে দেননি। তিনি আমাকে এক্সারসাইজ দিয়ে গেছেন, এরকম করো, করতেই হবে, আর এটা খাও, করতেই হবে, আর ওটা খেতেই হবে, খাও। আমি ওটা কথা শুনে করতে থাকলাম, দেখলাম আমার এখানে একদিন সত্যি সত্যি আন্ডা তৈরি হয়ে গেল, এখানে ফুলে গেল, মাসেল হয়ে গেল। তাহলে ঘুরিয়ে বলতে গেলে হ্যাঁ, ঠাকুরই মাসেল দিয়েছে, কিন্তু ঠাকুর ওরমভাবে ইঞ্জেকশন করে মাসেল দেননি, ঠাকুর এক্সারসাইজ দিয়ে গেছেন। এইভাবেই ভগবান কাজ করে, এটাই ভগবানের এনজয়মেন্ট। তিনি পার্থ সারথি, পার্থ না। তিনি শঙ্খ বাজান, এই যে গান আছে, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। তো উনি ওরকম বাজান, শঙ্খ বাজিয়ে তোমাকে রাস্তা দেখিয়ে ঘুরিয়ে টুরিয়ে তোমার মধ্যে দিয়েই, যে তোমার মধ্যে যতটুকু এনার্জি হয়ে তিনি আছেন, ততটুকু এনার্জির কমপ্লিট এক্সপ্রেশন তিনি দেখতে চান। রবীন্দ্রনাথের অসংখ্য গানে এর অর্থ আছে, অসংখ্য গানের এর এক্সপ্লেনেশন আছে। যে ওই যে তুমি এসেছো, অনেক গান আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। হ্যাঁ, আমার মধ্যে অসংখ্য গান আছে। একটা তো ওই যে আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, এইটা আছে। তারপরে আরও একটা গান এক্স্যাক্টলি এটা নিয়ে আছে, যে তুমি আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, মনে পড়লে আমি বলবো। হ্যাঁ, এরকম অজস্র আছে। হ্যাঁ, যেখানে তিনি এটা বলেছেন যে আমাদের মধ্যে দ্বৈত লীলা, আমাদের মধ্যে দিয়ে তিনি এক্সপ্রেশনটা দেখতে চান। তাতে যদি অনুকূল চক্রবর্তীর নাম আরও বাজে হয়, হবে, ও তো কিচ্ছু, ওর ওই বডিতে ওর কোনো আসক্তি নেই, ওর ওই বডিতে কিচ্ছু এসে যায় না। হি ইজ বিয়ন্ড দ্যাট বডি। ওটা একটা বিগ্রহ, শ্রী বিগ্রহ ওটা। আর আমরা তো আমাদের প্রত্যেকটা তার মতো হওয়ার ক্ষমতা আমাদের আছে, এটা তার বলা।
পারি না সেটা আলাদা ব্যাপার, না করলে আলাদা ব্যাপার, কিন্তু হি গেভ দিস অপরচুনিটি। তিনি এমন কিছু জাদু এক্সট্রা করেননি যেটা আমরা পারবো না, তার বলা। হ্যাঁ, তাকে কতটা ঘেটেছি, যে কি ভিডিও করেছে বলছো, কি কোন ভিডিও করেছে গুগল ঘেটে? গুগলে তো আমরাই ডেটা দিয়েছি, আমরা দিইনি এখনো কিছু ডেটা, কতবার দেওয়ার চেষ্টা করেছি, ডিলিট করে দেয়, তাই না? 6টা বৈশিষ্ট্য তো দিয়ে গেছে পুরুষদের মধ্যে। 6টা বৈশিষ্ট্য? কোন 6টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য পুরুষদের ঠাকুর দিয়েছেন না, 6টা বৈশিষ্ট্য। কোন 6টা বৈশিষ্ট্য? মনে আছে? সহ্য, বীর্য, যশ, ওটা শ্রী, ওটা বিবেক, ওটা ও বৈরাগ্য। পুরুষের না, ওটা আমার মনে হয় ওটা হ্যাঁ। ওটা ইয়ে ছিল, ওটা হচ্ছে ভগবানের ডেফিনেশন। না, মায়েদের যেমন 8টি বৈশিষ্ট্য, আচ্ছা, পুরুষদেরও 6টি বৈশিষ্ট্য। ওইগুলো কি শ্রীমান, জ্ঞান, বৈরাগ্য, ওগুলো? সহ্য, বীর্য, যশ, শ্রী, বিবেক ও বৈরাগ্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শৌর্য, বীর্য, জ্ঞান, শ্রী, বিবেক, যশ। বৈরাগ্য। আমার এটা জানা নেই, তবে ষড়ৈশ্বর্য বলে যেটা ছিল, ওটা তো শুধু পুরুষ কেন, ওটা তো সবার মধ্যে ছিল, যে ষড়ৈশ্বর্য, ভগবান মানে ঈশ্বর বা ভগবান সে যার মধ্যে ষড় ঐশ্বর্য আছে, 6খানা অপুলেন্স আছে। যে না, মায়েদের যেমন 8টি বৈশিষ্ট্য, সেরকম পুরুষদেরও দিয়েছেন যে 6টা বৈশিষ্ট্য। আমি যে এটা জানতাম, এই যে 6 অপুলেন্সেস, এটা ঈশ্বরের ডেফিনেশনই আছে, এটা কথা প্রসঙ্গেতে ছিল। যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, এগুলোই কি? মিনিং তো একই হলো। একই হলো, এত ওটা ওই 6টা গুণ যার থাকে সে ভগবান হতে পারে, মানে ভগবানের জন্য কোয়ালিফাইড, ঠাকুর বলেছেন। ওটাই তো, সবার মধ্যে তো সেটা থাকবে না। হ্যাঁ। ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, 6খানা। ওই তো বিবেক আর জ্ঞান একই। হ্যাঁ, ঠিক, তা এটাই ব্যাপার। আর তাই, হ্যাঁ, অনির্বাণ, এটাই একটা বক্তব্য আমার, তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে ঠিক মনে হয়, কিন্তু আমাদের এই যে উনি যে বানালেন, এটা তো আমরা তো ঠাকুর সম্পর্কে মোটামুটি বেসিক জানি, সেই জন্য আমাদের অত অসুবিধা হচ্ছে না। কিন্তু যারা ঠাকুর সম্পর্কে জানেন না, তাদের মধ্যে তো একটা ভুল ধারণা হতে পারে। বানাও, আমাদের কি তাহলে উচিত না যে তুমি অ্যানসার বানাও, একটা অ্যানসারের ভিডিও বানাও। না, আমি একটা কথা বলি, হ্যাঁ মা। যে উনি 2 মিনিট পরে আসলে এটা কথা বলিনি, একটু কথা বলছি। কি হলো? হ্যালো, যা। আমি একটা কথা বলি, যে মেয়েদের যে ডমিনেট করে কথা, যেটা মানে কথাতে বোঝালো আর কি, যে মেয়েদের অবহেলা করে বা মেয়েদের ছোট করা হয়েছে যেখানে। অ্যাকচুয়ালি ঠাকুর যেটা আমি একটা জায়গায় পড়েছিলাম, যে কোনো পুরুষ যদি মানে তার বউয়ের কথায় বেশি চলে আর কি, যেমন নাচ, তারা কখনো সেই সংসারে উন্নতি হয় না, বরং আরো বিপদই আসে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মা, শুনছি গো, হ্যাঁ হ্যাঁ। এই ধরনের লেখা ছিল, কিন্তু সেটা আমাদের হয়তো, আমি যখন একটা বউ হিসাবে কথাটা পড়ছি, সেটা আমার শুনতে হয়তো রাগ হবে, কিন্তু আমরা যখন সংসার করতে করতে, আমরা যখন একটা শাশুড়ি বা অন্য কোনো সংসারের বউকে দেখছি, তখন যখন সেই অবহেলাগুলো দেখতে পাচ্ছি, বা সেই বউদের মধ্যে সেই গুণগুলো না দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমরাই তাদেরকে নিয়ে সমালোচনা করছি বা আলোচনা করছি, যে দেখো বউ হয়ে সে এই দায়িত্ব পালন করছেন। তার জন্য ঠাকুর যেটা বলেছেন, যে পুরুষকে যেমন পুরুষের মতন করে থাকতে হবে, তাকে মা বাবাকে যেমন মা বাবার মতন। 1 মিনিট। এই একটা সাংসারিক ব্যাপারে দেখা হয়েছে। আর একটা যেটা আমার কাছে চাকরি বাকরির ক্ষেত্রে, যেটা এটা তো আমি অনেকবার আলোচনায় শুনেছি, যে মেয়েদের চাকরি বাকরি করা, সেখানে অনেক রকমের ফেসবুকেও দেখে যে অনেক সমালোচনা হয়, কিন্তু
আমাদের আসলে বর্তমান যুগে আমাদের প্রত্যেকেরই চাহিদা ক্রমশ বেড়ে গেছে। চাহিদা বেড়ে গেছে বলেই আমাদের রোজগার বাড়াতে হয়েছে। তার জন্যই আস্তে আস্তে মেয়েদেরকেও কাজে নামতে হয়েছে। তো ঠাকুর বলেননি যে মেয়েদেরকে রোজগার না করতে। এটাও তো আমরা আপাতত দৃষ্টিতে মানে আমরা দেখতে পারি সংসার জীবনে যে একটা মা যখন চাকরি করে তখন সে তার সন্তানকে কিন্তু ঠিক মতন সেইভাবে প্রতিপালন করতে পারে না যে যে মা ঘরে থেকে তার বাচ্চাকে সুন্দরভাবে প্রতিপালন করতে পারে, তাই না? কিন্তু ঠাকুর চান যে ঘরে থেকে মায়েরা কিছু করুক, উপার্জন করুক, একদম ঘরে থেকে শিল্প করুক, কোনো হাতের কাজ করুক, এইভাবে তারা উপার্জন করুক। তারপরে মহিলাদের কাজ করতে না করেন, উপার্জন করতে না। কখনোই না। আর একটা জিনিস মা, এই বিষয়ে আমি বলছি যে ঠাকুরের সময় এত অন্টারপ্রেনারশিপ স্টার্ট হয়েছিল, বিশেষ করে তুমি যেরকম কাজ করো, এই যে নাচ শেখানো বা বিজনেস, এই টাইপের ঠাকুরের সময় এত করিয়েছিলেন। অসংখ্য এক্সাম্পল আছে। কালীষষ্ঠী মাকে কজন চেনো? কালীষষ্ঠী মার মিলস ছিল ভর্তি ভর্তি। মিল মানে ওই যেরকম কারখানা ছিল ভর্তি ভর্তি। কে সামলাতো কালীষষ্ঠী মা? ঠাকুর তো শিল্পব্রতের কথা নারী নীতিতে বলেছে, প্রচুর প্রচুর বলেছে। বলাগুলো অনেক পরে, এই নারী নীতি ফিতি অনেক পরে তৈরি হয়েছে ঠাকুরের সময়, মানে ঠাকুরেরই সময় অনেক পরে তৈরি হয়েছে। আমরা আসলে ঠাকুরের জীবনীটা আমাদের কাছে ভালো মতো দেখানো হয়নি না। যদি সিনেমার মতো দেখানো হতো না গো, পাগলা হয়ে যেত সব। ঠাকুর নারীর নীতি অনেক পরে পঞ্চানন্দা বানিয়েছে। এই যে তোমার পাতি এই গ্রামের একদম মানে নিরক্ষর তো বাদ দাও, কিচ্ছু জানে না নারীদের দিয়ে যা কাজ করিয়েছে ঠাকুর। হ্যাঁ, এই যে রথিজিতের ঠাকুমা, রথিজিতের ঠাকুমা ছিল না, রথিজিতের ঠাকুমার যে শাশুড়ি শান্তির মা, ওকে মুড়ির বিজনেস স্টার্ট করেছিল। সে মুড়ির বিজনেস এমন জায়গায় গিয়ে দাঁড়ালো, ইন্টারস্টেট মুড়ি আর চানাচুর পাঠানোর মানে জোগাড় হয়ে গেছিল। ঠাকুর 2 টাকা ধার দিয়ে ওকে মুড়ির দোকান খুলিয়েছিল। ও অদ্ভুত কাণ্ড করেছে। আর এখানে কোনো জাদুমন্তর নেই। ঠাকুর যেটা করেছেন অ্যাজ এ বিজনেসম্যান যেরমভাবে করতে হবে সেটা করিয়ে দেখিয়েছেন। যে তোমার অমুক অমুক গুণ আর অমুক অমুক পলিসি, ওরকম সেবা ওরকম থাকলে তুমি দারুণ বিজনেসম্যান হবে। এরকম করে ঠাকুর অজস্র এক্সাম্পল তৈরি করেছিল। কারখানা দাঁড় করিয়ে দিয়েছিল, মেটাল ব্লাস্ট ফার্নেস ফ্যাক্টরি বানিয়েছিল, যেখানে স্ক্রু ড্রাইভার বানিয়ে, মানে এরকম বড় বড় নাটস আর স্ক্রুজ বানিয়ে গভর্নমেন্টের থেকে, ব্রিটিশ গভর্নমেন্টের থেকে টেন্ডার নিয়ে সৎসঙ্গ অ্যাজ এ কোম্পানি, সৎসঙ্গ মেকানিক্যাল ওয়ার্কশপ কোম্পানি খুলে, LLCর মতো খুলে ব্রিজ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য মাল বিক্রি করেছিল। কজন জানে এগুলো? তখনকার সময় ভাবো, আর্ডেনহস্ট নাকি অ্যান্ডারসন, বোধহয় অ্যান্ডারসনকে আনার জন্য একটা বড় ব্রিটিশ অফিসার ছিল, ওকে নেমন্তন্ন করতে গেছিলো গোপাল মানে হচ্ছে আমাদের গোপাল শ্যামাচরণ মুখার্জি, যে বিশ্ববিজ্ঞানের, হ্যাঁ, কৃষ্ণদার সাথে যে ছিল। গোপালকে পাঠালেন ঠাকুর অ্যান্ডারসনকে আনার জন্য। অ্যান্ডারসন ওর ইংলিশ কথা শুনে মাথা খারাপ হয়ে গেছে, এরকম ইংলিশ কী ইউজ করছে আমি জানি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, গোপাল যখন ওকে আনলো, রাস্তা লাগবে, যে অত বড় মিনিস্টার গাড়িতে আসবে, এখানে তো গাড়ি ছাড়াও মানুষ হেঁটেই ঢুকতে পারে না, এমন রাস্তা। সৎসঙ্গ বললো কোনো চাপ নেই, মানে তখনকার ঠাকুরের সৎসঙ্গ তখন বললো যে কোনো চাপ নেই, আমরা দেখে নেব। অ্যান্ডারসন আসবে বলে ওরাই নিজেদের মধ্যে একটা কমিটি তৈরি করলো, তখনকার সৎসঙ্গ কমিটি তৈরি করে রাস্তা বানিয়ে দিল, পিচের রাস্তা, পুরো আশ্রম থেকে ডাইরেক্ট একদম স্টেশন অবধি। ও ভাবাই যায় না। আর সেটার জন্য একটা কোম্পানি খুললো, যারা ফ্লাই অ্যাশ অমুক থমুক কালেক্ট করে রাস্তা বানানোর, সিমেন্ট বানিয়ে, সিমেন্টও নেই তো, যা দরকার তা বানিয়ে পাকা রাস্তা রেডি করলো। কোনো গভর্নমেন্টের ফর্মারমেন্ট না, নিজেই করে রেডি করে ওখান থেকে আনলো। সাইডে দোকান ফোকান লাগানো, জল দেওয়ার জন্য এই সেই। যখন শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের যে যে ফাউন্ডার অফ বিজেপি, উনি যখন ঠাকুরের কথা শুনতে পারলেন না যে এতগুলো হিন্দু পরিবার এনে আনলে, ঠাকুর বললেন নাহলে দেশ ভাগ হয়ে যাবে, আপনি কতগুলো হিন্দু পরিবার অন্যান্য জায়গাতে কালেক্ট করে বাংলায় এসে ফেলেন, নাহলে কিন্তু ওরা মুসলিম মেজরিটি দেখিয়ে দেশ ভাগ করে দেবে। কেউ শোনেনি, পাত্তা দেয়নি, বলে পয়সা লাগবে, এই লাগবে সেই লাগবে, হ্যান ত্যান হ্যান। তো থেমে থেকেছিলেন, ঠাকুর নিজে করেছিলেন, ছেলেদের মেয়েদের সবাইকে জায়গায় জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। আচ্ছা, ওই সময় মেয়েদের ঘোড়া চালানো শিখিয়েছিলেন, কেউ ভাবতেও পারতো না স্বপ্নে। ঘোড়া চালানো শিখিয়েছিলেন, ক্যারাটে, জুজুৎসু বলতো তখন, জুজুৎসু শিখিয়েছিলেন, তার জন্য টিচার আনিয়েছিলেন। কে জানে এগুলো? বই খোলো, বইতেই আছে।
আর ইভেন এই কিছুদিন আগে অবধিও বেঁচে ছিলেন সেরকম, তাদের তো সব বের করে দেওয়া হলো আমাদের ঠাকুরেরই কাছ থেকে। সেগুলো তো আর বলতে আমার খারাপ লাগছে এখন, কিন্তু তারা তো থাকতে পারলো না। কেউ ওই লোক এখনও বেঁচে বোধহয় আছে, খুঁজলে পাওয়া যাবে, কোথাও পড়ে আছেন, কোথাও কারোর নাতিপুতির বাড়িতে কোথাও লুকিয়ে আছে। তারা আশ্রমেই থাকার কথা। তো তারা তো ওই সময়কার সময় ঠাকুর মারপিট শিখিয়েছিলেন ওদের, কীভাবে নিজেকে আত্মরক্ষা করতে হয়, এই করতে হয়, সে করতে হয়। ওগুলো কেউ খেয়ালই করে না। শাড়ি ধুতি কীভাবে পরলে দৌড়ানো যায় এইসব ঠিকই ছিলেন, ঠাকুর নিজে পরে দেখিয়েছিলেন। জানে কেউ শাড়িকে কীভাবে পরলে দৌড়ানো যায়? এই যে পুরুষোত্তম শেখাতে পারে, এটা ভাবা যায় না। এখন এগুলো আমি এক্স্যাক্ট কোট খুঁজে না পেয়ে বলতে আমার বাধছে, আমি এক্স্যাক্ট চেষ্টা করব খোঁজার। তবে জুজুৎসু ফুজুৎসু ওগুলো আপনি পেয়ে যাবেন ওই ব্রজগোপালদার বইতে, যে ঠাকুর ঘোড়া চালানো, জুজুৎসু মানে ক্যারাটে, তখনকার ক্যারাটে ফ্যারাটে সব শিখিয়েছিলেন লোক আনিয়ে আশ্রমে। চাবুক কীভাবে চালায়, তলোয়ার কীভাবে চালায়, বন্দুক কীভাবে চালায় শিখিয়েছি। ভাবাই যায় না। এনসিসি কে? এনসিসি ঠাকুরের সময় এনসিসি দেখিয়েছিল কাকে বলে। ওই হরিদা না কে ছিল, মাসেল বানানো কী করে, ভেজিটেরিয়ানদের মধ্যে দিয়ে কীভাবে মাসেল বানানো যায়, সে দেখলে পাগলা হয়ে যাবে। গার্ডেনারদের এমন এমন বক্তা বানিয়ে দিয়েছিলেন, ওদের কাছে শিখতে আসতে আসতো। দেওঘরের পরে যখন ওরা ট্রান্সফার হলেন সবাই, দেওঘরের ইউনিভার্সিটি থেকে লোক পাঠিয়েছিল যে আপনাদের এখানে এত জ্ঞানী জ্ঞানী লোকেরা থাকে, আমাদের এদিকে ইউনিভার্সিটি চলে না, আপনি যদি দয়া করে এই প্রফেসরদের এদের একটু অ্যালাউ করতেন আমাদের এখানে পড়ানোর জন্য। ঠাকুর বলছেন একটা শর্তে অ্যালাউ করবে, এরা কেউ পয়সা নেবে না। এই বলে কিছুদিনের জন্য পঞ্চানন্দা আরও যারা যারা ছিলেন, শরৎ হালদারদা, এরা সব ফ্রিতে পড়াতে গেল দেওঘর কলেজে। এইটা ছিল সৎসঙ্গ, ঠিক আছে? গভর্নমেন্ট ইউনিভার্সিটি আসছে রে ভিক্ষা চাইতে, এটা আপনাদের এত জ্ঞানী লোক এক জায়গায় বসে রয়েছে, কী করে এখানে, মানে খেতে পায় না বা কী করে রয়েছে, একটু যদি কাইন্ডলি পাঠাতেন আমাদের ইউনিভার্সিটিটা চলতো ভালো। তখন ঠাকুর বলেন যাও একটু দাও, কী পড়তে বলছে পড়ে আসো, আমি মূর্খ মানুষ বুঝি না। তবে ওরা গিয়ে যখন ক্লাস নেওয়া স্টার্ট করলো, সব টিচারদের ঈর্ষা হয়ে গেল যে কারা এসছে, যে সব টিচারের জায়গা নিয়ে নিয়েছে। এইটা ছিল তখনকার, এটা ঠাকুর, এটা ঠাকুরের বাণী এমনভাবে দেওয়া যে ওটা পড়তে গেলে যে ব্রেনে এক্সারসাইজ হয়, ওই এক্সারসাইজে অন্য জিনিস খুলে যায়। এগুলো কাকে বলে বোঝাবো? কিছু বাণী এমনভাবে দেওয়া আছে, তার সঙ্গে যদি ঠিক সাধন ভজন, আর সাধন ভজন কী হবে, দীক্ষারও একটা পদ্ধতি আছে, সেটা ইম্পার্ট করার একটা ব্যাপার আছে, সেগুলো যদি ঠিক মতো হয় তাহলে আমাদের একটা এমন বায়োলজিক্যাল বায়োকেমিক্যাল চেঞ্জ হয় ব্রেনে, সেগুলো কাকে বোঝানো হবে কি? কটা এক্সাম্পল আছে যেটা দিয়ে এগুলো দেখানো যাবে। তাই জন্যই এফেক্টগুলো আমাদের সামনে পরিষ্কারভাবে খুলে দেখা যায় না সবসময়, কিন্তু জিনিসটা আছে, জিনিসটা সবসময় অ্যাভেলেবেল আমাদের কাছে, আমরা অ্যাক্সেস করলেই করতে পারি চাইলে। আর সেটা হচ্ছে, এখন হচ্ছে আস্তে আস্তে। আবার শৃণ্বন্তু বিশ্বামৃতস্য পুত্রা, এটা রবীন্দ্রনাথও চেয়ে গেছিলেন, গৌতম বুদ্ধও চেয়ে গেছিলেন, আলাদা আলাদাভাবে হচ্ছে। ঠাকুর বলেছেন তোমরা করবে না, দেখবি যে বাইরে থেকে মাটি ফুঁড়ে লোক এসে করে দিয়ে চলে যাবে, আমাদের করতে হবে না। ঠাকুর বলে গেছে, তো এটা হবেই, হচ্ছেও। আর ঠাকুরের ওই মেয়ে বিষয়ের ব্যাপারটার জন্য আমি একটা ভিডিও দিচ্ছি, আপনারা এই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আমার স্ক্রিনটা দেখতে পারেন, এই যে ভিডিওটা আছে। আমার দাদুর সাথে এই বিষয়গুলো নিয়ে এত প্রশ্ন বাড়ো যে হতো, বর্ণাশ্রম বলো, এ বলো, সে বলো, এই মাদারহুড, ফেমিনিন, ওমেনহুড, ইন্ডিয়ানস পার্সপেক্টিভ, এই আলোচনাটা একবার শুনতে পারো। আমি এর লিঙ্কটা আমি পাঠিয়ে দিচ্ছি এখানে। এখানে একটা ডিসকাশন হয়েছিল, নারী হচ্ছে এটা নিয়ে একটা ডিসকাশন হয়েছিল, খুব ভালো এবং ইন্টারেস্টিং ডিসকাশন। তখন ঠাকুরের নামে এরকম অনেক পোস্ট অনেক কিছু হতো, তো সেই সময় একটা কড়া জবাব ছিল। বহুদিন ওরা পোস্ট করা বন্ধ করে দিয়েছিল। বাট আমি বলবো, এইভাবে যুদ্ধ জেতা যায় না। আমরা কেন রেগে যাচ্ছি? বিকজ আমার ঠাকুরকে বলেছে বলে, তাই আমরা রেগে যাচ্ছি। কিন্তু আমার ঠাকুরকে বলছে কেন? আমরা প্রথম কথা, যদি আমরা কাজ করতাম তখনও বলতো, আমি বলতাম ঠিক আছে, ইগনোর। কিন্তু আমরা তো সত্যিই করিনি। ঠাকুরের এত বাণীর মধ্যে ওই একখানা বাণী, মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুরবাপ, আমরা ওটা তুলে ধরেছি। কেন বলেছিল, কোন কনটেক্সটে বলেছিল, খুঁজে দেখেছে কেউ? ওটা কোন কনটেক্সটে, কখন কাকে বলেছিল, কি ব্যাপারটা কি, জেনারেল সেন্সে বলেছিল কি কার সেন্সে বলেছিল, এটাকে একবার ভেবে দেখেছে খুঁজে? কি
তার বদলে জয়গুরু দাদা, হ্যাঁ বলো। ঠাকুরের যে এই বাণীটা, নারী চাকরি মহাপাপ বিপর্যস্ত শ্বশুর বা, ঠাকুর তো এখানে চাকরির মানে চাকরগিরি বুঝিয়েছেন না দেখো, ঠাকুর? চাকর মানে চাকরি হলে যেটাকে বলো না, চাকরির একটা, তখন চাকরি বলে যে জিনিসটা আছে না, ফার্স্ট চয়েস কারুরই, আমাদের যেমন দেশে কি হয়, ফার্স্ট চয়েস আমাদের চাকরি, তাই না? আমাদের দেশে ফার্স্ট চয়েস চাকরি হয়ে গেছে এখন। মানে চাকরি ওয়ার্ডটার মানে অ্যাকচুয়ালি যে একটা অফিস আছে, অফিসে গিয়ে আমি কেরানির কাজ করব, আমি একটা মেশিনের কাজ করব। এবার ঠাকুরের আন্ডারস্ট্যান্ডিং বা এখনকার যে কোনো একটা বড় ফিলোসফার কাউকে তুলে নাও, তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে কোনো এই ধরনের কাজ, কেরানি টাইপের কাজ, যেটা ছোট করা হচ্ছে না, এই ধরনের কাজগুলো ইজ রিপ্লেসেবল। এটা মানুষও পারে, মেশিনও পারে। এটা কোনো আমরা টেকনিক্যালি না করে পেতে চাইছি যে সরকারি চাকরি করব। জিজ্ঞেস করো ভিতরে গিয়ে কেন সরকারি চাকরি করব, পুরো ডিটেলস ভিতরে, মনের ভিতরে ঢুকে দেখো, ওদের বের করে না চাকরির থেকে, ওদের সাসপেনশন নেই, আরামসে দিনের পর দিন না করে খেতে পারবে। তা এটা একটা রোগ। আমরা চাকরি করতে, যদি তোমার যদি একটা কোম্পানির মালিক হও, তাহলে তোমাকে ডেলি নিত্য নতুন কিছু আবিষ্কার ভাবতে হবে যে আরে কোম্পানি এবার কী হবে, নেক্সট প্রোডাক্ট কী বার করবো। সে চাকরি দেবে। চাকরি শুড বি দ্য সেকেন্ড অপশান। ফার্স্ট অপশান আমাদের, এখন চাকরি করছি, বাট ইন দ্য লঙ্গার টার্ম আমার টার্গেট হচ্ছে যে কোম্পানি বানাবো। ইন দ্য লঙ্গার টার্ম হচ্ছে আমি এটা আরও বড় ফুলফিলমেন্টে যাব। চাকরি মানে তুমি কারোর আন্ডারে কাজ করছো। আমাদের জীবনের কি করে প্রথম লক্ষ্যটাই হতে পারে কারোর আন্ডারে কাজ করা। হ্যাঁ, আমি প্রেশারে পড়ে এখন আমি অত যোগ্যতা নেই তাই আমি চাকরি করছি, দ্যাটস ফাইন। কিন্তু আমার জীবনের লক্ষ্য দারুণ চাকরি করা, মানে আমার জীবনের লক্ষ্য হচ্ছে ওই যে উঁচু মানুষটা আছে ওর আন্ডারে কাজ করা, এটা আমার জীবনের লক্ষ্য। এটা কি করে হতে পারে? বরং এরকম হতে পারে, ওই যে উঁচু লক্ষ্যর মানুষটা আছে আমার ওরম হতে হবে। কোনো বড় লেখকের টার্গেট হতে পারে যে আমি রবীন্দ্রনাথের অ্যাসিস্ট্যান্ট হব। কেন? তুমি রবীন্দ্রনাথের মতো লেখক হও। কোনো ডাক্তার হতে পারে যে আমি বিধানচন্দ্র রায়ের অফিসের কম্পাউন্ডার হব, এটা হতে পারে না। আমি বিধানচন্দ্র রায়ের মতো ডাক্তার হব। তেমন আমি অমুক অফিসে চাকরি করব যাতে আমার 3 লাখ টাকা মাইনে আসে, এটা তো একটা বোকার এম ইন লাইফ। এইটা ছিল এন্টারপ্রেনারদের টার্গেট। তুমি যদি আমেরিকাকে দেখো, তুমি যদি চায়নাকে দেখো, জাপানকে দেখো, যারা বড় বড় দেশ হয়েছে, চাকরি ইজ নট ব্যাড। ঠাকুর পাপ বলেছে, পাপ মানে কি? পাপ মানে পতন হয় যাতে। পাপ কথাটা মানে পতন হয়, চাকরি বাজে না। আজকের পরিস্থিতিতে বেঁচে থাকার একটা উপায় চাকরি, কিছু করার নেই। আজকের না, স্বাধীনতার টাইম থেকে দেখলে দেখা যায় আমরা একটা ক্রাইসিসে চলছি। সেই স্বাধীনতার টাইম থেকে আগে তো খেয়ে বাঁচতে হবে, তো চাকরি ইজ ভেরি ফাইন। কিন্তু না খেতে পাচ্ছি না অথচ আমি চাকরি করব না, এইগুলো বোকা। খেতে পাচ্ছি না, কষ্ট, বাড়িতে ঝামেলা হচ্ছে, বাবা মার ওষুধ কিনতে পাচ্ছি না, আর আমি চাকরি করব না, ঠাকুর বলেছে, সব বোকামি। তারা ঠাকুরের কিছু বোঝা হয়নি। ঠাকুর তো বলেছেন কোনো ওরকম পরিস্থিতি আছে, ঠাকুর না বললেই নয়, যে এরম বাণী আছে, আমিষে আপদে রোগে বিধি মতো, আমিষে দোষ হয় না তত। এরমও বাণী আছে, এত লিবারাল যে আপদে রোগে আর বিধিতে ওই আমিষও দরকার হলে খেতে হবে, বাণী আছে ঠাকুরের। এখন এটা বললে আবার মুশকিল কি, এটা তুলে ধরে অনেক বলবো ওই তো ঠাকুর বলেছিলেন, এসব শুরু করে দেবে, তাই না? তাই হ্যাঁ, মাটিটা তৈরি না করেই আমরা ফসল চাইছি আর কি। সেটাই তো দেখো, তাহলে বলুক না সোজাসুজি যে আমি টাকাটা আমার কিছু করব না, আমার জাস্ট মাসে এত টাকা মাইনে চাই, আর এমন একটা মাইনে চাই, এমন একটা চাকরি চাই যেখানে আমি কিচ্ছু করব না, আর বিন্দাস টাকা পেতে থাকবো। চুরি এটা, লোকের ট্যাক্সের টাকা দিয়ে তুমি এটা হতে চাও বড় হয়ে? তুমি এমন একটা চাকরিতে কিচ্ছু করব না, আমি মিউনিসিপ্যালিটির অফিসে যাব, পা তুলে বসে থাকবো, কিচ্ছু করতে হবে না আমাকে, এটা আমার যদি এইম ইন লাইফ হয়, তাহলে মানুষ জন্মটাই বৃথা। ইটস লাইক তোমার বাবা বড় লোক না বলে তোমায় বাধ্য হয়েছে কাজ করতে, তাই জন্য তোমার একটা জাস্ট চাকরি খুঁজে নিতে হচ্ছে। বাবা যদি বড় লোক হতো, বিশাল আনলিমিটেড ইনকাম হতো, তাহলে তো আমি কিছুই করতাম না, বাড়িতে বসে শুয়ে থাকতাম আর খেতাম। টাকাটাই শুধু ব্যাপার না, আমাদের ব্যক্তিত্বতা থেকে শুরু করে অর্থ সবটা দেখতে হবে। জীবনের 4টে পুরুষার্থ আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 3টে যাতে হয়, সেটা যেটা করে ওটাই হচ্ছে এই ফিলোসফি, ধর্ম, কাজ, সবে ওই জন্য। এটা হলো প্রথম কথা। আর মেয়েদের ব্যাপার, একটা মজার ব্যাপার হচ্ছে, মায়েরা যে জিনিসটা দিতে পারে
খুব দুর্ভাগ্যজনকভাবে এটা বলা যায় যে মায়েরা যে সার্ভিসটা দিতে পারে বাই সাম ন্যাচারাল একটা ল, ওটা কোনো ছেলে দিতে পারছে না, পারেনি আজ অব্দি। একটা বাচ্চার বাড়িতে মা না থাকলে, আমি বলছি মা যদি চাকরি করে ভেরি ফাইন, কে বারণ করেছে? মা ওরা আরও ভালো চাকরি করতে পারে, এরকম আছে। চাকরি মানে আমি বলছি ওই পজিশানটা। কিন্তু সে যদি মা হয়, একটা মেয়ে যদি মা হয়, রানী লক্ষ্মীবাইয়ের কথা বলছি না, একটা মা হয় যদি, রানী লক্ষ্মীবাইয়ের ওই সময় নিড ছিল রানী লক্ষ্মীবাইয়ের, এখনও যদি নিড হয় এখনও দরকার ওরকম মায়েদের। মারা কি সায়েন্স করবে না, ফিজিক্স করবে না? অবশ্যই করবে, বলেছেন ঠাকুর করতে। ইনফ্যাক্ট ঠাকুরের নিজের মেয়ে বিশাল কাজ করেছিলেন তখনকার সময় সায়েন্সে। সাধনাদি কী নিয়ে কাজ করেছে কজন জানে, জানাই যায় না, বাদ দিলাম। যেটার প্রমাণ আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, সেটা নিয়ে কথাও বলতে চাই না। ঠাকুরের সাথে ছোটো মা ডেলি, ঠাকুর, ছোটো মা, কেষ্টদা, পঞ্চানন্দা এরা বসে নিওমরফিজম নিয়ে কথা বলতো, হ্যাঁ, সেল ডিভিশন নিয়ে কথা বলতো, তার রেকর্ড আছে এখনও। কী দরকার ছিল মেয়েদের ওর মধ্যে আনা? ঠাকুর মেয়েদের MA করে PhD করতে পাঠিয়েছিলেন আবার, কত কিছু করেছিলেন, সেসব আমি আর যাচ্ছি না। তো কেন তো করা PhD করে কি গালে হাত দিয়ে বসে থাকার জন্য? না, তাদের রিসার্চে লাগানোর জন্য। যখন শান্ডিল ইউনিভার্সিটি হতো বা ওইসব করার কথা ছিল, সেখানকার টিচার হওয়ার জন্য। যেগুলো কেন, কে বারণ করে? টিচার হতে ঠাকুর বলেছেন। আর চাকরি করতে বারণ করেছেন, কাজ করতে বারণ করেননি। তিনি একটা ইকোসিস্টেম এমন বানাতে চেয়েছিলেন যে নেক্সট জেনারেশন যেন মা হারা না হয়, সেটার জন্য ঠাকুর ওটা বলেছিলেন। বাড়ির বউ থেকেও যেন বউ হারা না হয় পরিবার, কারণ মা হারা ইজ এ ডেঞ্জারাস থিং। বাবা হারাটা ম্যানেজেবল। এটা কিন্তু কাউকে ছোটো বড়ো করা হচ্ছে না বাবা বা মাকে, এটা আমি বলছি না, এটা সাইকোলজি বলছে, বায়োলজি বলছে। আমি যখন এই যে বাদরের বাচ্চা দৌড়ে বাড়ি করছে, কোনো একটা বাদরের বাচ্চা নেই যে বাবাকে জড়িয়ে রয়েছে। এটা 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 কষ্টদায়ক লাগতে পারে, বাট আমি দেখছি যে বাদরের বাচ্চা ওরকমভাবে রয়েছে। এটা নেচার, এইভাবে বাবার পেটে মানুষ হয় না, এটা কি করব? এতে যদি ছেলেদের কষ্ট হয়, সন্দীপনের কষ্ট হতে পারে, আর কারোর কষ্ট হবে না। এটা কষ্টটা মায়ের পেটে হয়, তো কী করা যাবে? এটাই নেচার। এখন সেই মায়ের যদি চাকরি না করে, তাও চলে যাবে সমাজের। হতে পারে সে বাবার থেকে আরও ভালো চাকরি করতে পারবে। আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করো। সবার মা ছিল, কিন্তু এখানে যারা আছে প্রত্যেকের মা আছে বা কখনো ছিল। ওরা যেটা দিতে পারবে ওটা কেউ দিতে পারবে না, কিন্তু পুরুষ যেটা দিতে পারবে সেটা অন্য কেউও দিতে পারবে। হয়তো মেয়েরা ইকুয়াল লেভেলে যুদ্ধ করতে পারবে না, একটু আগে হাঁপিয়ে যাবে, এটা হতে পারে ম্যাক্সিমাম, কিন্তু সে কাজটা মেয়েরাও করে নিতে পারবে। কিন্তু অদ্ভুত এটা একটা প্রকৃতির একটা বায়াস বলা যায়, প্রকৃতির একটা ফেভারিটিজম বলা যায়। মেয়েরা কয়েকটা এমন জিনিস করতে পারে যেটা ছেলেরা করতে পারবে না বাই নেচার। ওই জন্য আমাদের শাস্ত্রে একটা কায়দা করে দেখিয়েছে যে যখন শিবও বিষ খেয়ে নিয়েছে, তখন মা কালীকে এসে দুধ খাওয়াতে হয়েছে। এটা আমাদের কায়দা করে আমাদের শাস্ত্রে ঢোকানো আছে। ওই জন্য যীশুখ্রিস্ট অত বড় হয়েও যখন ওদের পুজো করা হয়, ওদের ওই মেরির ক্রসে পুজো করতে হয়, মানে মেরির কোলে যিশু বাচ্চা আছে, ওটা দিয়ে স্টার্ট করতে হয় পুজো। এক অদ্ভুত বিড়ম্বনা বললে বলো, বিড়ম্বনা। এটা কি করবে? তো এইটা হচ্ছে নেচারের ল। এখন সে যদি চাকরি করে, যদি সে ফ্যামিলির, এখন সব একজন দুজনের জন্য বলা হচ্ছে না, সব মায়েরা যদি চাকরি করে, ধরে রাখো এরকমভাবে, যেমন সব বাড়ির বাবাদের কিছু না কিছু করতেই হয়, সব বাড়ির ধরে রাখো, একটা চোখ বুঝে একটা ইমাজিন করে নাও একটা দুনিয়া যেখানে সব মেয়েরা চাকরি করছে, ভেরি ফাইন, খুব ইন্ডিপেন্ডেন্ট, ভালো কথা। অত্যাচার হচ্ছে বাড়িতে মেয়েদের ওপর, সব হচ্ছে, ওটা তো বাজে অবশ্যই, কিন্তু ধরো সবাই চাকরি করছে, আর ওই বাচ্চাগুলো আয়াদের কাছে রয়েছে। এখন ওই আয়াগুলোও তো চাকরি করছে, নাকি বাবা মানুষ করবে? কিরম হবে ব্যাপারটা? বাবা মানুষ করলে ওই ফিটিং বোতলে দুধ খাওয়াবে আর ঘুরে বেড়া, কেমন হবে? এটা ইম্যাজিন করো চোখ বুঝে। প্রত্যেকটা মেয়ে চাকরি করছে, খুব ডেঞ্জারাস দেখতে লাগবে ওয়ার্ল্ডটাকে। আমি বলছি না, তোমাদেরই নিজের জায়গায় ভাবো। আমরা ছোটোবেলাটা তো পেয়ে গেছি, এবার নেক্সট জেনারেশনের যা খুশি হোক বলে ভাবছি। আমি যেরমভাবে মাকে যেরমভাবে পেয়েছি, ওই যে মাঠটা মা দিয়েছে, ওটা বাবা দিলে কেমন দেখাতো, বা যেভাবে মায়েদের সাথে করা হয় ওটা বাবার সাথে কেমন হতো। হ্যাঁ, তো এই অদ্ভুত একটা প্রবলেম। এটা আমি বলছি না, এটা প্রকৃতি বলছে। তাই জন্য অত কিছু ভেবে, সব বুঝে, সত্য চোখের সামনে দেখে ওটা ডিফাইন করা হয়েছে। মারা রিসার্চ করুক, যাই করুক না করুক, এমনভাবে যেন না হয় যাতে সে যদি মা হয়, ওই
মানুষটা যে নেক্সট হবে তার যেন নারিশমেন্টে কোনো অভাব না হয়। কারণ তুমি যত বড় ফিলোসফার হও, ওই আয়া হোক বা যেই হোক, মায়ের রিপ্লেসমেন্ট হবে না, এটা তো সবাই জানে। তা এইটা মাথায় রেখেও যদি চাকরি করা যায়, ইটস ফাইন। কে বারণ করেছে? ঠাকুর কি মেয়েদের শত্রু নাকি? কিন্তু প্রবলেম হচ্ছে ওইটাকে রিপ্লেসমেন্টটা কে দেবে? বাবারা তো দিতে পারবে না। এই এত কিছু ভেবে বলেছে বিপর্যস্ত শ্বশুর বাপ। তখন শ্বশুর আর বাপের, শ্বশুরের ওপর এফেক্ট পড়বে, বাপের ওপর এফেক্ট পড়বে। বিপর্যস্ত, কেউ মরে পড়ে যাবে না বা ওরকম কিছু না, বিপর্যস্ত, প্রেশার। কিন্তু এটাকে তুমি এক্সট্রিমলি বাড়াবাড়ি করতে পারো না। ননদরাও ডিস্টার্ব করবে, বাড়ির শাশুড়িও ডিস্টার্ব করবে না, তাকে এতটা একটা উচ্চ জায়গায় রাখতে হবে। মেয়েদের নতুন বিয়ে হয়ে আসে, এটা এমন পর্যায়ে রাখতে হবে যে ও একটা কত বড় অ্যাসেট ফ্যামিলির। ওর ওপর যখন দরজালগিরি শুরু করা হয়, তার এফেক্ট আজকে আমরা দেখতে পাচ্ছি। ফেমিনিজম, পুরুষরা এত বড় বড় হিরো হয়ে গেল পট করে যে ও চালাবো আমরা না। আর হাউস ওয়াইফ জিনিসটাকে খুব ছোট করে দেখা হয়। হাউস ওয়াইফের মতো ইম্পর্টেন্ট জিনিস নেই পৃথিবীতে। ও এইটা বলতে মনে পড়লো যে আইনস্টাইনের ফার্স্ট ওয়াইফ যে ছিল, এক্স্যাক্টলি, হ্যাঁ, সে কিন্তু একজন বিশাল বড়, মানে ইনফ্যাক্ট আইনস্টাইনের থেকেও বলা হয় যে যদি সে ঠিকঠাক ভাবে মানে সেরকম নারিশমেন্ট পেতো তাহলে হয়তো আইনস্টাইনের থেকে, কারণ আইনস্টাইনের অনেক ইকুয়েশনে সেও হেল্প করেছে যেগুলো মানে দেখায়নি, হিস্ট্রিতে দেখায়নি কোনো। আইনস্টাইন নিজেই ওকে মর্যাদা দেয়নি, মানে তখন ওর নাম মর্যাদা দেয়নি। তো সেই সময় মানে তার বাচ্চা সামলাবে বলে কিন্তু সে ফিজিক্স ম্যাথ ছেড়ে দিয়ে তখন বাচ্চা সামলাতে। হ্যাঁ, এখন এটাকে কেউ বলতে পারে, হ্যাঁ এখন এটাকে বলতে পারো খুব লো হিসাবে একটা দেখা যেতে পারে। কিন্তু ওই মুহূর্তে আমি যদি এইভাবে বলি, আইনস্টাইনের মা যদি আইনস্টাইনকে ওই নারিশমেন্টটা না দিত, তাহলে আইনস্টাইনই পেতে না। আর একজন মায়ের কাছে বাচ্চার ফিজিক্সের থেকে বাচ্চা বেশি, মানে বাচ্চার থেকে বাচ্চার ফিজিক্সটা বেশি ইম্পর্টেন্ট তো হতে পারে না। তাহলে তো বলবো মানুষই না তুমি, যে বাচ্চার ফিজিক্স করবে বলে, মানে ফিজিক্স করবো বলে বাচ্চা না খেয়ে মরুক, ওটা তো করতে পারে না। ওই মানুষটা মাথা দিয়ে ফিজিক্স বেরোবে না, যার ওরকম মেন্টালিটি। তাই এত কিছু বুঝে যে সায়ক যে বললো, একটা অদ্ভুত সিরিজ আছে, সিরিজটার নাম জিনিয়াস, আইনস্টাইনের। ওটা দেখবেন, ওটা এত ভালো লাগবে। এটা আছে, কিন্তু আইনস্টাইন যেটা করলেন ওই সময়, ওর বউকে নামে ইনক্লুডই করলো না মেয়ে বলে, দেখি ঠিক করলেন? তার জন্য সমাজ অনেক প্রবলেম ফেস করতে হতো, বাট হি শুড হ্যাভ ফট দেম। যেটা ঠাকুর করেছেন, অনেকে বিরোধ করেছে, কেন উনি এরকম পড়াশোনা করবে? ঠাকুর বলছে কেন পড়বে না? ঠাকুর ডাইরেক্ট লিখেছেন যে, আমার কাছে খুঁজে বার করে দেবো, ঠাকুর নিজে বলছেন যে সমাজে একটা মেয়ে নিজের বরকে চয়ন করার অধিকার রাখে না, হ্যাঁ অধিকার রাখে না, সেই সমাজের ধিক্কার জানাই। সেই সমাজের কি যেন একটা কথা আছে এরকম, সেই সমাজের থুতু দিই আমি, এরকমভাবে ঠাকুর বলেছেন। এতটা ইভেন বলেছেন পুরুষরা বউ সিলেক্ট করতে পারে না, ওটা একটা হাস্যকর বিষয়। মেয়েরা চুজ করবে তার কাকে কে সেরকম শ্রেষ্ঠ বর। তাই জন্য আগে স্বয়ম্বর বলা হতো, স্বয়ম্বর, আমি চুজ করবো বরকে। এতটা ইন্ডিপেন্ডেন্স, এত উচ্চ একটা মর্যাদা দেওয়া হতো মেয়েদের। রাজমাতা বলা হতো, বাড়ির একেবারে বাড়ির রানী, ওর কথা মতো বাড়িটা চলবে। বাইরের ছেলে যত খুশি ঘেউ ঘেউ করুক, সিংহর গর্জন করুক, সিংহ ঘরে এসে কিন্তু ইয়ে করে। আমি যে বন্ধুর কাছে শুনি, সৌরভ ভাইদের কাছে শুনি, বলে আমাদের খুব পুরুষতান্ত্রিক, বাড়িতে বাবা যা বলে আর আওয়াজ করে গর্জে ওঠে, সব চুপ হয়ে যায়। তার ফল কি হচ্ছে? তার নেক্সট জেনারেশান বাইরে গিয়ে বলছে আমি আর বাড়িতেই ফিরবো না। আমাকে গল্প করে অনেকে, বলে আমি আমার বউকে না খুব সুখে রাখবো, খুব ইন্ডিপেন্ডেন্স দেবো। হ্যাঁ, কী কথাবার্তা বলছিস? মানে এটা কোনো কথা হলো? এটা এই টপিকটা উঠছেই বা কেন? তখন যখন ওদের মনের ভিতরটা মানে ওদের কথা শুনলাম, তখন ওরা বলছে যে ওরা ওর মাদের দেখেছে কষ্ট করতে, ওরা দেখেছে ওর বাবারা এমন, সে একটু মানে হাওয়া না করলে বা একটু খেতে একটু লেট হলে নাকি এরকম রাগারাগি করে ফেলে দেবে, এইসব করে দেবে, এসব ওরা দেখেছে ওইসব ইউপি টিউপির দিকে। তো তার পরিণাম কি হবে? তার পরিণাম হবে তার ছেলেরা এমন বউ নিয়ে যাবে, সে এমন খেল দেখাবে। তো এইটা হয়ে গেল আমাদের সমস্যা। তাই আদর্শ থাকলে যেন ঠাকুরের নামটাও বিউটিফুল, অনুকূল, ব্যালেন্স। ও এসে এমনভাবে এমন একটা পারফেক্ট সলিউশন দেবে। শান্তিনিকেতনেও রবীন্দ্রনাথ তাই করতে চেয়েছিলেন, কিন্তু ওই যা হয় সমস্যা ইন্টারপ্রিটেশনে, আমরা বুঝি না, আমরা ভুলভাল করি। তিনি
কোনো বিদেশিনী বলে গান লিখবেন, আমরা ভাববো রবীন্দ্রনাথের গার্লফ্রেন্ড, রবীন্দ্রনাথের বৌদি, এই সেই দুনিয়ার সমস্ত কিছু। তিনি যে আসল ঈশ্বর তত্ত্বটা দিলেন সেগুলো আমরা বুঝি না। ঠাকুর যেটা দিলেন সেটা আমরা বুঝি না। ঠাকুরের থেকে কোন একটা কুচকার থেকে কোথা থেকে বার করলাম নারীর হ্যান ত্যান টুকটাক বার করে, না বুঝে ভরাভাট বলতে থাকি। বিবেকানন্দর কটা বলা শুনেছো তো? কটা বই কে ঘেটেছে, কি করেছে? বিবেকানন্দ যে লেভেলের এই মেয়েদের চাকরির এগেনস্টে ছিল, যদি শুনতো না আজকে ওই 12ই জানুয়ারি বন্ধ করে দিত। কটা রেকর্ড হয়েছে আজকে চেঞ্জ করে দিয়েছে লিটারেচার নাকি আমি জানি না, আমরা নিজে গ্যারেন্টি দিয়ে আমি দেখিয়ে দিতে পারি, তবে আমি জানি না এখনও বই ফই চেঞ্জ করে দিচ্ছে নাকি। তিনি তো আরও স্ট্রিক্ট ছিলেন, নট বিকজ মেয়েদের ইন্ডিপেন্ডেন্স চায় ইন্ডিপেন্ডেন্স, কিন্তু নট অ্যাট দি কস্ট অফ দেয়ার মাদারহুড। তারপরেও কি মেরি কিউরির মতো মেয়ে হবে না? অবশ্যই হবে, কিন্তু যদি ওইটা মেনটেন করে করতে পারে তাহলে ভালো। অনেক ঋষিকা হতো আগেকার সময়, গার্গী, মৈত্রেয়ী, ঋষি, ওরা ঋষি। তার ঋষি হইতে কি তাদের কোনো ক্ষতি হয়েছে? না। গার্গী, মৈত্রেয়ী আমাদের এমনি ঋষিদের থেকে বড় বড় ঋষি হয়েছে। হ্যাঁ, তো ওটা যখন আধ্যাত্মিকতার ব্যাপার চলে আসে, ওখানে ছেলে মেয়ে বলে কিছু থাকে না, দেহ বলেই কিছু থাকে না। আধ্যাত্মিক মানে ও আত্মার কথা, অধিআত্মিকতা, ওখানে কোনো ছেলে মেয়ে থাকে না। কিন্তু যখন আমরা সামাজিক কিছু সামাজিক দেহ, সামাজিক মন, এগুলো নিয়ে যখন চলে আসি, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ না, মনোময় কোষ আর প্রাণময় কোষ আর অন্নময় কোষ নিয়ে কথা বলি, তখন ছেলে মেয়ের একটা ব্যাপার চলে আসে। তখন শিব দুর্গা ইজ ডিফারেন্ট। কিন্তু যখন আমরা বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ নিয়ে কাজ করি, তখন কোনো না আছে পুরুষ, তখন আমরা ওই গান গাই, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি, তখন ওরকম হয়ে যায়। তাই স্পিরিচুয়ালিটিতে এতটা একটা অদ্ভুত জায়গা, এটাই পারে আমাদের এই ডুয়ালিটির বিয়ন্ড নিয়ে ওই একে এস্টাবলিশ করতে। তাই ঠাকুরকে বুঝতে গেলে ওই দেখতে হবে, আর তার এক্সাম্পল ফলো করতে হবে, যারা সেটাকে বুঝে নিজে অ্যাপ্লাই করে এস্টাবলিশ করছে, এটা করতে হবে। আর এটাই যাজন, এটাই যাজন। এই যাজনের ভুংচাং একটা কিছু ধুমধাম বলে ভিডিও বানাতে কে না পারে? ভিডিও তো ওরাও বানাচ্ছে যাদের ভিডিও সব কন্ট্রোভার্সি হচ্ছে। ভিডিও বানাতে 5 মিনিট লাগে। ইউটিউবে ভিডিও দেখেছো মানে ওটাই যে কোনো নিউজ চ্যানেলের একটা নিউজ চ্যানেলও তো পলিউটেড হয়ে গেছে। তো দ্যাট ইজ জাস্ট আ কন্টেন্ট। 5টা ভিউজ পেয়ে যাওয়াটাই সব না, তাই না? তাই এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আজকে অনেকটা টাইম হয়ে গেল, আমরা এখানে কনক্লুড করি, ঠিক আছে? वंदे पुरुषोत्तमं वंदे आर्यपीतॄन् वंदे मातृवर्गान् वंदे हं कृष्टिदैवतान् परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे पुरुषोत्तम। আর কিছু বলার আছে কারুর? কিছু যদি বলার থাকো এমনি, আর লিভ করতে পারেন। কিছু যদি কোনো অনির্বাণ, ঠিক আছে না? বোঝা গেছে না? তো এটা খুব সিম্পল, এবং আমাদের এগুলো নিয়ে ডিল করতে হবে, খুব ডিল করতে হবে। আগে নিজে এক্সাম্পল হওয়াটার জন্য বহুত দরকার। হ্যাঁ, প্রচুর কাজ বাকি ভাই, প্রচুর কাজ বাকি। হ্যাঁ, আর মজা হচ্ছে এই কাজ করতে করতেই আমাদের মধ্যে এমন জিনিস চলে আসবে না, যেটা দেখে লোকে বলবে ভাই কীভাবে করছো। এটা নিয়ে ঠাকুরের বাণী আছে, তোমার চলন বলন এমন হবে বিশ্বভুবন চেয়ে রবে, তোমায় দেখে সুধায় যেন কি করিলে এমন হবে, এই তো জীবন। তখন তুমি বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো, এই তো যাজন। ঠাকুরের বাণী। তো ইটস আ লং প্রসেস। ঠিক আছে, জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। আমি মিটিংয়ের এটা বলবো, একটু কথা আছে পরের দিন আমি কন্ট্যাক্ট করছি সবার সাথে। জয় গুরু।